এখন স্টেশনে বসে ভাবছি ঢাকায় গিয়ে সে একই কাজ করতে হবে। সেই পিয়নের চাকরি, তাতে কিছু বেতন, খাওয়া খরচা চলে। একা মানুষ, খরচ কম হওয়ায় কিছু টাকা জমাতে পেরেছি। আর সেইটা নিয়ে বুকে আশাও বেঁধেছিলাম যে গ্রামে থাকবো। সেটা তো আর হলো না। এক বস্তা হতাশা নিয়ে শহরে জীবনে ফিরেছি। আর চাকরির কথা কি বলবো, এইচএসসি সার্টিফিকেট আছে। আর এদিকে কিছুদিন ডিগ্রিও পড়েছিলাম। তারপর পারিবারিক অভাবের কারণে লেখাপড়ার দরজা সেখানেই বন্ধ। তবে একটা পড়া এখনো চালু রয়েছে, সেটা হলো মানুষকে পড়া, মানুষকে বোঝা। এই সাবজেক্ট পাস মার্ক তোলাই বেশ কঠিন। বিচিত্র রকম মানুষ সব এই পৃথিবীতে, যাদের চেনা খুবই দুষ্কর। আমি কথাগুলো ভাবছিলাম আমার সামনে বসে থাকা কিছু মানুষের দিকে তাকিয়ে। তারা অনেকটা দূরে ছিল, তাই তাদের চেহারা আবছা দেখছিলাম। আর তখনই খেয়াল করলাম কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে। আবছা আবছা ভাবেই মনে হচ্ছিল ইয়াং কোনো মেয়ে। মেয়েটা এসে আমার সামনে দাঁড়ালো। এবার আমার চোখের আবছা ভাবটা ছাড়লো। আমি এক পলক মেয়েটাকে দেখে নিলাম। বাহ, মেয়েটা তো বেশ সুন্দরী। শুধু সুন্দরী বললে কম হবে, একটু বেশি সুন্দরী। তবে তার আধুনিক ড্রেসের সাথে তার সৌন্দর্যের কোনো ম্যাচ করছে না। আমি আবার ভাবনাতে চলে গেলাম। হঠাৎ এই এই কি সমস্যা আপনার? ভাবনা থেকে বেরিয়ে এসে স্বাভাবিকভাবেই বললাম, কোনো সমস্যা নেই তো? আমার দিকে এভাবে তাকিয়েছিলেন যে, পছন্দ হয়েছে? প্রশ্ন শুনে তো গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একে তো মেয়ে, তার উপর এত সুন্দরী মেয়ে, আর অদ্ভুত প্রশ্ন। আমি আমতা আমতা করে বলেই ফেললাম, না না। পছন্দ হয়নি তো তাকিয়েছিলেন কেন? আমার ফেসটা হয়তো ওই দিকে ছিল, কিন্তু দৃষ্টি অন্যদিকে দিয়েছিলাম। একা মুখের উপর বলে পছন্দ হয়নি। কি নাম আপনার? শুভ। আমি ইরা। আর আপনাকে চেনা চেনা লাগছে, তাই নামটা জিজ্ঞেস করলাম। ও, তারপরে ইরা নামের মেয়েটা আমাকে অবাক করে দিয়ে আমার কাজের স্থান, মানে আমি যে কোম্পানিতে পিয়ন হিসেবে চাকরি করি, তার কথা বলল। আপনি কি মিতালি অফিসের পিয়ন? জি জি। ও, আমার বাবা ওই কোম্পানির মালিক, আর আমার বাবার অফিসেই চাকরি করে। বাবার অফিসে আমি অনেক যাই। আপনি তো চা কফি এনে দেন। আমি আপনাকে চিনেছি, আপনি আমাকে চিনতে পারেননি কেন? আমি আপনার দিকে তাকাইনি, আর আমি মেয়েদের দিকে কম তাকাই। ওরে সাধু, শোনেন, আপনি তাকান, তবে বেশি ভাবনায় থাকেন। তবে আমাকে কখনো খেয়াল করেননি। জি, এটাও হতে পারে। আমিও হিতাহিত জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছি। তোকে আপনি করে বলছি কেন? তুই তো পিয়ন। আচ্ছা শোন, জি ম্যাম বলে। তুই তো সাধারণ বগিতে যাবি, জি ম্যাম। আমি কেবিনে যাব। তুই আমার ব্যাগ দুটো একটু উঠাই দিবি, তারপর তোর আসনে গিয়ে বসবি, ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে। রাগ করিস না, কুলি পাচ্ছি না। আর তোকে পেয়েছি, হার কাকে লাগে? চেনা মানুষ তো। জি ম্যাম। এত জিম্যাম জিম্যাম করিস কেন? জি না। হ্যাঁ ম্যাম, ঠিক আছে, আমি ব্যাগ উঠাই দিব। ওকে ওকে। মালিকের মেয়ে, যথেষ্ট সম্মান দিতে হবে। আর যা বলবে সেটা তো করতেই হবে, না হলে আমার চাকরি তখনই গায়েব। এসব ভেবে লাভ নেই, আর ভাবনাতে হারিয়ে গেলে চলবে না, অ্যাক্টিভ থাকতে হবে। ট্রেন ঢাকা থেকে আসলো। আধ ঘন্টা পর ইঞ্জিন ঘুরিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। আমি ইরা ম্যামের ব্যাগ দুটো তার কেবিনে দিয়ে আসলাম। বকশিস স্বরূপ তিনি আমাকে 50 টাকা দিলেন। কোনো দ্বিধা না করে টাকাটা নিলাম, কারণ আমার আগে থেকে অভ্যাস আছে। টাকা নিয়ে চলে যাচ্ছিলাম, ইরা ম্যাম আবার ডাকলো। আর শোন শোন, জি ম্যাম বলেন। নামার সময় আবার তুই আসবি, ঠিক আছে? আচ্ছা। আবার ঘুমিয়ে যাস না কিন্তু। না ম্যাম, ঘুমাবো না। ওকে, যা। আমি আমার বগিতে গিয়ে উঠলাম। টিকিট সংগ্রহ করতে আমি অনেক দেরি করে ফেলেছি, তাই সিট হয়নি। পুরো রাস্তাটা দাঁড়িয়ে যেতে হবে। আশেপাশে তাকিয়ে দেখলাম অনেক সিট ফাঁকা। সামনের 2-1টা স্টেশন পর এসব সিট আর ফাঁকা থাকবে না, তাই মনে মনে ঠিক করলাম সিটে বসবো না, দাঁড়িয়েই যাব। ট্রেন ছাড়লো, আমি দরজায় দাঁড়িয়ে আছি। ঠান্ডা হাওয়া আমার শরীরটাতে লাগছে। আমি ভাবনায় আবার ডুব দিলাম। ভাবতে লাগলাম পুরনো দিনের কথা। মাঝে মাঝে নিজের ভবিষ্যতের কথাও ভাবলাম। তাতে যা ফলাফল পেলাম সেটা শূন্য, কারণ ভেতরে খুব হতাশা কাজ করছিল। অর্ধেক পথ আসতেই স্টেশন ছাড়াই ট্রেনটা থেমে যায়। যান্ত্রিক কোনো ত্রুটি হয়েছে হয়তো। 20 মিনিট পার হবার পর খবর পেলাম ভোরের আগে ট্রেন এখান থেকে এক চুলও নড়বে না। আর এখন রাত 1টা বাজে। এক একজন এক এক কথা বলছে। কেউ বলছে লাইনের সমস্যা, কেউ বলছে ইঞ্জিনে। আমি ওইসব কথা থেকে কান ফিরিয়ে নিয়ে নিজের ভাবনাতে আবার মন দিলাম। হঠাৎই এই শুভ, পেছনে তাকিয়ে দেখি ম্যাম দাঁড়িয়ে। জি ম্যাম বলেন। তুই উঠ। ম্যাম কিছু লাগবে? না, আমি একটু ট্রেন থেকে নামবো।
ম্যাম, বাইরে নামা ঠিক হবে না। যে অন্ধকার, এর মধ্যে কি বিপদ লুকিয়ে আছে কে জানে। কিসের বিপদ? বাইরে সাপ বিচ্ছু অনেক কিছু থাকতে পারে। কিচ্ছু নেই, চল নিচে নামবো। এই হলো আলালের ঘরে দুলালি, মন যা চায় সেটাই করবে। ম্যামকে নিয়ে ট্রেন থেকে নামলাম। নেমে দেখি অনেকেই নিচে দাঁড়িয়ে আছে। কেউ বাসায় ফোন করে সমস্যার কথা বলছে, আবার কেউ সিগারেট টানছে। ম্যাম আমার সাথে কথা বলা শুরু করলো। দেখ, জায়গাটা অনেক সুন্দর, তাই না? অন্ধকারে তেমন কিছুই তো দেখা যাচ্ছে না। চোখ না, মন দিয়ে দেখতে হয়। তবে ম্যাম আকাশটা বেশ সুন্দর লাগছে, অনুজ্জ্বল তারাগুলো দেখা যাচ্ছে। আমি তো অনুজ্জ্বল অনেক কিছু দেখতে পারছি। কি ম্যাম? এই যে দেখ, একটা টি স্টল, চল যাই। এখন ওখানে গিয়ে কি হবে? চা খাবো, চল চল, বেশ মজা হবে। শীতের মধ্যে এত রাতে বাইরে চা খাওয়ার মজাটাই আলাদা। আমি তো আর মানা করতে পারবো না, মানা করলেই বকা দিবে। কেন যে এর সাথে দেখা হয়ে গেল, মনে হচ্ছে বাকি রাতটাই বেশ প্যারায় রাখবে। টি স্টলের কাছে পৌঁছাতে দেখি কিছু যাত্রী এখানে আগে এসেছে। এই দোকানটার আশেপাশে আর একটা দোকানও নেই। হাতে চা নিয়ে আমি দোকানিকে বললাম, চাচা, এমন একটা জায়গায় দোকান দিয়েছেন কি মনে করে? বাবা, সে অনেক কাহিনী। বাজারে দলাদলি চলে, আমার লোকজন না থাকায় ওখানে দোকানটা নেওয়া হয়নি। রাগের মাথায় নিজের জায়গাতেই দোকানটা নিয়ে বসেছি। বাহ, বেশ করেছেন। তা চলে কেমন? আলহামদুলিল্লাহ, ভালোই চলে। একটা কথা বলি, রাগ করে এখানে দোকান দিয়ে ভালোই করেছেন। এর জন্য আপনার হাতে চা খেতে পারলাম। আরো কিছুক্ষণ কথা হলো, বিলটা আমি দেই। ম্যাম আর আমি চলে আসি। ওনার সাথে আড্ডা দিতে খুব ইচ্ছে করছে, কিন্তু মালিক পক্ষের লোক আগ বাড়িয়ে কথা বলাটা বেয়াদবি হবে। আমি কিছু বলছি না, চুপচাপ তার পেছন পেছন হাঁটছি। আমার চুপ থাকা দেখে ম্যাম হয়তো কিছু একটা ভাবছে। আমাকে বলল, কি রে, কথা বলতে পারিস না? দোকানের সাথে তো বেশ জমিয়ে কথা বললি, এখন চুপ কেন? ম্যাম কি বলবো? সেটা কি আমাকে বলে দিতে হবে? দোকানে কি তোকে কিছু বলেছিল? না। তো কিছু বল, সারা রাত তো এভাবে চুপ থাকতে পারবো না। আপনি রাজশাহীতে কোথায় আসছিলেন? আর বলিস না, আমার একটা বান্ধবীর বিয়ে হলো, বিয়েতে আসছিলাম। ও, তুই বিয়ে করেছিস? না ম্যাম। কেন? কাকে বিয়ে করব? কাকে করবি মানে? দেশে কি মেয়ের অভাব পড়ছে? আসলে সেটা না, তো কি? আমার পরিবার নেই, আমার বিয়ে করা একটু সমস্যা। তো সমস্যার কি আছে? দেশে অনেক মেয়ে আছে যাদের পরিবার নেই, তাদের মধ্যে একজনকে বিয়ে করবি। ম্যাম, ওইরকম হলে আমি করব না। কেন? সেটা না বলি। ওই সব বলতে হবে। মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। আমি বললাম, ম্যাম, আপনার মতো সুন্দরী পেলে ভেবে দেখতে পারি। তোর ভাবা লাগবে না, আমার মতো কেউ তোর দিকে তাকাবেও না। সেটা আমার জন্যই ভালো। কেন? তাহলে আর বিয়ে করা লাগবে না। হয়েছে ভাই, থাম এবার। চল লাইনের ওই পাশটাই ঘুরে আসি। ইরা ম্যাম যেদিকে যাচ্ছে আমিও তার পেছন পেছন ছুটছি। একবার বললাম যে বাকি রাতটুকু ঘুমিয়ে নেন, তখন আমাকে ধমক দিয়ে বলল, সে কি আমার আদেশ মেনে চলবে? পরক্ষণই ভাবলাম, তাই তো, সে আমার কথা মানবে কেন? সে তো মালিক পক্ষের লোক। লাইনের অন্য পাশটায় চলে আসলাম। এই পাশটায় ফাঁকা জায়গা নেই, কাছে একটা গ্রাম দেখা যাচ্ছে, আর লাইনের পাশ দিয়ে একটা রাস্তা গ্রামের ভেতরে চলে গেছে। চল রাস্তাটা দিয়ে গ্রামের ভেতর যাই। না ম্যাম, এত রাতে যাওয়া ঠিক হবে না। আমি কি বলছি তোকে? জি ম্যাম, চলেন। এই হলো মেয়ে মানুষ, ভালো মন্দ কিছুই বোঝে না। তারপর যদি এরকম ধনী ঘরের মেয়ে হয়, তাদের মাথার তার দুই একটা কমই থাকে। এরা পুরো পৃথিবীকে নিজের মনে করে আর ভাবে সেই সব থেকে ক্ষমতাধর ব্যক্তি। দুজনে অনেকটা হাঁটলাম। এখন আমরা হাঁটছি গ্রামের ভেতরে। পুরো গ্রাম নিস্তব্ধ, কোথাও কোনো সারা শব্দ নেই, শুনশান পরিবেশ। ম্যাম মাঝে মাঝে আমার সাথে কথা বলছে। এক সময় আমরা ভালোই কথা বলতে শুরু করি। ম্যাম আমাকে বলল, তুই কি সারা জীবন এইভাবেই কাটাবি? জানি না। জানিস না মানে? আমার ভাগ্যে কি আছে আমি কিভাবে বলবো? তাও সবার তো অনেক ফিউচার প্ল্যান থাকে, তোর নেই? না। অদ্ভুত। আচ্ছা ম্যাম, একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগছে। কি? বললে রাগ করবেন না তো? না, বল। স্টেশনে যখন আপনাকে দেখলাম, তখন একটা জিনিস খেয়াল করেছি। কি খেয়াল করেছিস? আপনার সৌন্দর্যের সাথে আপনার আধুনিক সাজগোজ একদমই বেমানান। কি বলিস? সবাই তো খুব প্রশংসা করে। সবার চোখ নেই তাই। তো কেমন সাজলে আমাকে ভালো লাগবে? অতি সাধারণ। যেমন? এই যে হেয়ার কালার করেছেন, এটা চুলের সৌন্দর্য নষ্ট করেছে। আপনার ঠোঁটে। এই থাম। জি ম্যাম। তুই অন্ধকারে আমার ঠোঁট কিভাবে দেখলি? ওই যে বললাম না, স্টেশনে দেখেছি।
উফ, বাদ দে তোর ডায়লগ, চুপচাপ হাঁটতে থাক। জি ম্যাম, আর সামনে না এগোই, আমরা চলে যাই। আর একটু যাব, তারপর ফিরবো। পরিবেশটা ভালোই লাগছে, রাতে এইভাবে গ্রামের মধ্যে দিয়ে কখনো হাঁটিনি। আমরা হাঁটতে হাঁটতে আরো সামনে এগোলাম, আর হঠাৎ দুজন লোক লাইট নিয়ে আমাদের সামনে আসলো। তাদের হাতে মাছ ধরার পলো, মাছ ধরতে যাচ্ছে মনে হয়। এই তোমরা কারা? এই গ্রামে আগে কখনো দেখিনি তো। ভাই, আমরা আসলে ট্রেনে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে দাঁড়িয়ে গেছে, আর ট্রেন থেকে নেমে আমরা একটু হাঁটতে আসছি। এই তোমরা থামো, সব বুঝে গেছি সব, চলো আমাদের সাথে। কোথায় যাব? কোনো কথা না, চলো। লোক দুটো আমাদেরকে একটা বাড়ির ভেতর নিয়ে আসলো। আমি মনে মনে আল্লাহ আল্লাহ করছি, কি যে হবে। গ্রামের মানুষ এসব কিছুতে বেশ সিরিয়াস। রাত করে মেয়ে নিয়ে বাইরে দেখলে উল্টাপাল্টা ভাববে। আমাদের বেলায় ঠিক তাই হয়েছে। এরা শুধু আমার দিকে তাকিয়ে বারবার দেখছিল। আমিও মনে মনে বলছি, দেখেন কেমন লাগে। একজন বাড়ির গিন্নিকে ডাকা শুরু করলো। বুঝলাম এটা তার নিজের বাড়ি। লোকটির বয়সে আমাদের তাকিয়ে বলল, এরা কারা? ওরা বাড়ি থেকে পালায় আসছে, ওদের তুমি ঘরে নিয়ে যাও, আমি হুজুরের ডাইকা নিয়ে আসি। ভাই ভাই, হুজুরে ডেকে কি করবেন? বিয়ে করায় দেবো তোমাদের। ভাই ভাই শোনেন, উনি আমার কিছু না, আমরা পালাই আসিনি। উল্টাপাল্টা কথা কইও না, চুপ থাকো। একটা মায়া তোমার সাথে এত রাতে ঘুরে, এর মানে কি আমরা বুঝি না? ভাই ভাই এমন কইরেন না। চান মিয়া, তুমি ওদের ঘরে নিয়ে যাও, আর বউ আমি যাইতেছি হুজুরের ডাকতে। আমাদের কাছে একজনকে রেখে লোকটি অন্ধকারে হাওয়া হয়ে গেল। কিছু একটা ঘটতে চলছে। আমি ইরার দিকে তাকালাম, দেখি সে আমার দিকে তাকিয়ে আছে। মুখটা কাঁচুমাচু করে রেখেছে সে। দুজনে কথা বলতে পারছি না। সময় যাচ্ছে আর লোকজন বাড়তে শুরু করে। আমাদের দুজনকে 2 রুমে রাখা হয়েছে। আমি শুধু আল্লাহ আল্লাহ করছি। ওইদিকে ইরার কি অবস্থা হয়েছে আমি জানি না। কিছু সময় পর হুজুর আসলো। আমি তাকেও বুঝালাম। স্বস্তির কথা হলো সে বুঝেছে। কঠিন একটা সমস্যা থেকে বাঁচলাম। হুজুরটা আমাদের লাইন পর্যন্ত এগিয়ে দিল। তারপর ওয়াও, কি দারুণ অভিজ্ঞতা। ধুর, চুপ করেন তো, এখনই তো একটা ইয়ে হয়ে যেত। ইয়ে মানে কি? আরে বড় বাচ্চা বেঁচে গেছেন। তা তো জানি, তবে দারুণ লাগছে। আপনি থাকেন, যেখানে ইচ্ছা যান, আমাকে ডাকবেন না। আমি ট্রেনে উঠলাম। ওনার সাথে সাথে আর দেখা করলাম না। ফজরের আজান হলো, তার কিছুক্ষণ পর আমাদের ট্রেন আবার যাত্রা শুরু করলো। আমি ঠিক আমার আগের জায়গাটায় দাঁড়িয়ে আছি। ইরা ম্যাম আবার আসলো। তুই ভালোই বদমাইশ তো। কি কি করছি আমি? তুই আমার উপর ছাড়ি দিস, আমার উপর রাগ দেখাস। তো কি করব? আপনার মাথায় কি ব্রেন নামক জিনিসটা আছে? থাকলেও তো মনে হয় কাজ হবে না। এরকম ছেলে মানুষই করেন, কি জন্য বড় হয়েছেন বোঝেন না কিছু। ম্যাম আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি জানি কথাটা বলার পর আমার চাকরি থাকবে না। আপনার বাবাকে কিছু বলতে হবে না, আমি অফিস যাব না। ম্যাম কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি তোকে চাকরি দেইনি, তোর চাকরি আমি কাটবো কেন? এই যে আমাকে বকা দিলি, মনে রাখিস, এর শোধ আমি তুলবো। ইরা রাগ দেখিয়ে তার কেবিনে চলে গেল। ম্যাম যে থ্রেটটা দিল, আমার একটু ভয় লাগলো না। ওনার কথা শুনে মনে হলো কোনো বাচ্চা আমাকে থ্রেট দিয়েছে। ওনার কণ্ঠটা সত্যি অসাধারণ। শুনলে মনে হয় বারবার শুনি। না, আমি আবার ভাবনাতে হারিয়ে যাচ্ছি কেন। যাই, ওনার কেবিনে গিয়ে সরি বলে আসি। না হলে আমার কি করে বসবে আল্লাহ জানে। আমি তার কেবিনের ভিতর ঢুকবো, তখনই কারোর সাথে ধাক্কা লাগলো। তাকিয়ে দেখি ম্যাম। উনি হয়তো বাইরে আসছিলেন। এটা কি হলো? সরি ম্যাম, বুঝতে পারিনি। তুই আমার কেবিনে কি জন্য? সরি বলতে আসছি। সরি বললে তো কাজ হবে না, আমি তোকে মাফ করব না। কিছুক্ষণ তর্ক হলো। আমি তাকে বললাম, আমার উপর কেউ রাগ করে থাকুক সেটা আমি চাই না। আপনার মন যা চাই তাই করেন। কথাটা বলতেই ম্যাম আমাকে অবাক করে আমার গালে 2টো চড় বসিয়ে দিল। এখন বুঝতে পারলাম ম্যাম বেশ রেগে গিয়েছিল আমার উপর। চড়টা না খেলে হয়তো বুঝতে পারতাম না। আমি তো ভেবেছিলাম অন্য কোনো শাস্তি দিবে হয়তো। চড় মারার পর ম্যাম আরো বলল, তুই আমার বেস্ট ফ্রেন্ড হবি? এমন থাপ্পড় খাওয়ার পর এরকম প্রস্তাব পাবো ভাবতেও পারিনি। মনে মনে ভাবছি, আমি তার সাথে কেন বন্ধুত্ব করতে যাব? তার চালচলন আর আমার চালচলন রাত দিন তফাৎ। কিন্তু কথাটা তাকে মুখের উপর মানা করতে পারবো না, যদি আবার কয়েকটা থাপ্পড় দিয়ে দেয়। ভয় ভয় বললাম, হব। গুড, তুই এখন যা। না, শোন শোন, তোর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে যা, আমি কল করে তোকে ডেকে নেব যে কোনো সময়। ম্যামকে মোবাইল নাম্বারটা দিয়ে আগের জায়গায় ফিরে আসলাম। 8টায় আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। ইরা ম্যামের কথা অনুযায়ী তার ব্যাগগুলো নামিয়ে দিলাম। এখন উনি আর আমি স্টেশনের বাইরের রাস্তায় দাঁড়িয়ে আছি। বাসা থেকে ওনার জন্য গাড়ি পাঠানো হয়েছে। গাড়ি জ্যামে পড়েছে।
তাই অনেক লেট হচ্ছে। আমার পেটের অবস্থা খারাপ, রাতে কিছু খাওয়া হয়নি, আবার অনেকটা বেলা হয়েছে, পেটে এখনো কিছু পড়েনি। ম্যামের সামনে কিছু বলারও সাহস পাচ্ছি না। কিছু সময় পর উনি আমাকে বললেন, তোর কি ক্ষুধা লাগছে? জি অনেক। তো খেয়ে আয়। আচ্ছা আপনি দাঁড়ান, আমি যাবো আর আসবো। আমি একটা দোকানে গিয়ে চা বিস্কিটের সাথে কয়েকটা কলা খেয়ে নিলাম। দোকানদারকে টাকা দিতে যাব, তখন মনে হলো ম্যামও তো কিছু খাইনি, ওনাকে খাওয়ার কথা বলা উচিত ছিল। ভুলটা যেহেতু করেই ফেলেছি, তাই ওনার জন্য কিছু নিয়ে গেলাম। আমি কাছে গিয়ে তার দিকে খাবারগুলো এগিয়ে দিলাম। আমার দিকে উনি ভ্রু কুঁচকে তাকালো। এগুলো আমাকে কেন দিচ্ছিস? খেয়ে নিন, আপনি তো রাতে কিছু খাননি। তুই কি ভাবিস আমাকে? আমি সকাল সকাল রাস্তায় দাঁড়িয়ে এসব খাবো? এগুলো তোদের মতো লোকজন খাবে। সরি সরি ম্যাম, বুঝতে পারিনি। খাবারগুলো নিজের ব্যাগে ভরে নিলাম, নিজে বাসায় গিয়ে খাবো। ঘন্টাখানেক পর গাড়ি আসলো। ম্যামকে উঠিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে গেলাম। আমার হাতে শুধু আজকের দিনটাই ছুটি আছে, আগামীকাল থেকে ডিউটি। বাসায় এসে সব ঠিকঠাক করে নিলাম। দিনের বাকি সময়টুকু আর বাইরে বের হলাম না। এই শহরের গাড়িগুলোর হর্ন আমার ভালো লাগে না। প্রচন্ড বিরক্তিকর একটা জিনিস, শুনলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। রুমের জানালা খুলে দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকি। গতকাল রাতের ঘটনাটা ভাবতে থাকি। কাল যদি বিয়েটা হয়ে যেত, আজ আমি মামা শ্বশুর বাড়ি থাকতাম, মানে জেলে। কি বাঁচাটাই না বাঁচলাম। সন্ধ্যার একটু আগ দিয়ে ইরার কল পেলাম। উনি আমাকে তাদের অফিসের সামনে যেতে বলেছে। গত রাতে ফ্রেন্ড হয়েছি, কথা রাখতে অবশ্যই যেতে হবে। কথায় আছে, ফ্রেন্ডের কাছে কোনো বাহানা চলে না। আমিও তাই কোনো বাহানা বা ব্যস্ততা দেখালাম না। বাইরে যাচ্ছি ওনার সাথে দেখা করতে, তাই একটু সাজতে হবে। ব্যাগ থেকে নতুন একটা ফুল হাতা গেঞ্জি বের করলাম। একটু স্মার্ট সাজার জন্যই। সুন্দরীদের সামনে তো আর এমনি এমনি যাওয়া যায় না। এই প্রথম কাউকে উদ্দেশ্য করে সাজগোজ করছি। মনের মধ্যে কেমন যেন খটকা লাগছিল। এখন খটকা দেখার সময় নেই। চটপট রেডি হয়ে আমার অফিসের সামনে গেলাম। ম্যামকে গিয়ে ঠিক সেখানে পেলাম। উনি তার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি তার সামনে গিয়ে ম্যামকে ডেকে সালাম দিলাম। উনি উত্তর দিলেন আর সাথে সাথে বললেন, গাড়ির পেছনে বসে যা। কোথায় যাবেন? আমার বন্ধুদের সাথে তোর পরিচয় করিয়ে দেব, সেখানেই নিয়ে যাচ্ছি। আমি আর কিছু বললাম না, তার গাড়ির পেছনে চেপে বসলাম। আধ ঘন্টা পর একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে ম্যাম গাড়ি থামালো। তারপর আমাকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকলো। আমি তার পিছু পিছু গেলাম। উনি একটা জায়গায় গিয়ে থামলো আর কিছু ছেলেমেয়ের সাথে গিয়ে কথা বলা শুরু করলো। বুঝতে পারলাম এরাই তার ফ্রেন্ড। এবার ম্যাম আমার দিকে তাকিয়ে বলল, বন্ধুরা, তোমাদের জন্য একটা গিফট এনেছি। কি রে দোস্ত, কে এটা? আর বলিস না, এই প্রাণীকে রাজশাহীতে পেয়েছি। এই পাগলার সাথে কিছুক্ষণ কথা বলেছি, তারপর বেস্ট ফ্রেন্ড হওয়ার প্রস্তাব দিয়েছি। দুঃখের বিষয় হলো, পাগলা আমার কথা বিশ্বাস করে হ্যাঁ বলে দিয়েছে। তোরা বলতো, এর মতো খ্যাত মানে কি বলবো, এরকম একটা মানুষ আমার ফ্রেন্ড। অসম্ভব। দেখ ভাই, আমার ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দিতেই তোকে এখানে নিয়ে আসছি। ইরা একে একে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিল। সবাই বনেদি ঘরের ছেলে মেয়ে। ট্রেনের কথা মনে পড়তেই লজ্জায় ঘেমে যাচ্ছি। এখন মান সম্মান যা যাওয়ার তা তো গেছে, বাকিটুকু নিয়ে এখান থেকে কেটে পড়তে পারলেই হলো। কিছুক্ষণ পর সেটাও থাকলো না। আমার পোশাক আর চেহারা নিয়ে তারা উপহাস করতে শুরু করলো। একটা ছেলে এগিয়ে এসে বলল, ভাইয়া এটা গেঞ্জি নাকি তেনা? কোথা থেকে কিনেছো ভাইয়া? নাকি কারো পড়ে থাকা জিনিস কুড়িয়ে নিয়েছো? না ভাই, সত্যি কিনেছি। ওমা, তাই? হুম। দেখ, ছেলেটা মাথায় তেল দিয়ে আসছে। সবাই হেসে উঠলো। সত্যি কথা বলতে আমি তেল দেইনি, ওরা পচানি দেওয়ার জন্যই বলছে। ভাবছি এখানে আর থাকা ঠিক হবে না। ম্যামকে বললাম, ম্যাম আমি এখন যাই। ওলে বাবুটা, এখনই না, কিছু খেয়ে যাও। হ্যাঁ, কিছু খেয়ে যা। একটা ছেলে আমার পকেটে হাত দিল। আমার দুর্ভাগ্য যে পকেট থেকে সে 20,000 টাকা নিয়ে এসেছি। ব্যাগে রেখে আসবো মনে ছিল না। ছেলেটা আমার পকেট থেকে টাকাটা দেখে একটু অবাক হয়ে বলল, কি রে, তোর কাছে এত টাকা কুড়িয়ে পেয়েছিস কোথায়? যাই হোক, আমাদের কিছু খাওয়া। আমি আর কি মানা করব, মান সম্মান একটু বজায় রাখতে হ্যাঁ বললাম। তাতেই ওরা সুযোগ পেয়ে গেল। নানা রকম দামি খাবার অর্ডার করলো, যেগুলো আমি চোখে দেখা তো দূরের কথা, নামও শুনিনি। ওরা সবাই খাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি। একজন খেতে বলেছিল, কিন্তু আমি মানা করেছি আর বলেছি খেয়ে আসছি, আমার পেট ভরা।
খাওয়া শেষে বিল তো 20,000-এর উপরে এলো। আমার মাথায় ঢুকলো না 7-8 জন মিলে 20,000 টাকা কিভাবে খায়। যেটা জোগাড় করতে আমার বছরখানেক সময় লেগেছিল। খারাপ ভালো দু ধরনের মজাই পাচ্ছিলাম। কম খাবারে এত বিল আর আমার পকেটে টাকা গায়েব। ম্যাম, আমি এখন চাই। হ্যাঁ যাবি, তার আগে একটা কথা বলি, কখনো এরকম মফিজ মার্কা কাজ করবি না। এত সহজে কোনো বন্ধুত্ব পাওয়া যায় নাকি? জীবনে কোনো কিছুই সহজভাবে নিবি না। জি ম্যাম। যা তাহলে। আমি বাইরে এসে দাঁড়ালাম। পকেটে টাকা নেই, বাসায় যাব, টাকা লাগবে। মনে মনে ঠিক করলাম ম্যামের কাছ থেকে কিছু টাকা চেয়ে নিব, না হলে এই পথ যেতে যেতে মধ্যরাত হয়ে যাবে। কাল সকালে আবার অফিসে যেতে হবে। অনেকটা সময় পার হওয়ার পর ম্যাম আর তার বন্ধুরা বের হলো। আমি ম্যামকে ডাকায় সে বাকিগুলোকে বিদায় দিয়ে আমার দিকে আসলো। কি হয়েছে, এখনো যাসনি কেন? ম্যাম আমাকে কিছু টাকা। পুরোটা বলার আগেই একটা থাপ্পড় বসিয়ে দিল। আমি আবার বললাম, গাড়ির ভাড়া টাকাটা চাইছিলাম, পকেটে কোনো টাকা নেই, যেতে অনেক সময় লাগবে, কাল থেকে আবার অফিস আছে। তোর জন্য কি আমি টাকা নিয়ে দাঁড়িয়ে আছি, ফকিন্নির বাচ্চা? কথাটা সত্যি বুকের মাঝখানে গিয়ে লাগলো। আমি আর কথা বাড়ালাম না, ওনার দিকে একবার তাকিয়েই হাঁটা শুরু করলাম। সেই জায়গা থেকে বাসায় যাওয়ার পুরোটা সময় শুধু রেস্টুরেন্টের ভেতরের অপমানের কথা মনে হয়েছে। আজকাল মানুষগুলো কেমন হয়েছে, আরেকজনের আর্থিক অবস্থা না বুঝে তার টাকা খসানোর জন্য উঠে পড়ে লাগে। টাকাগুলোর জন্য খুব মায়া হচ্ছে। ওদের কাছে হয়তো সামান্য টাকা, কিন্তু আমার কাছে পাহাড় পরিমাণ। মধ্যরাতে বাসায় ফিরলাম, কিছু শুকনা খাবার খেয়ে শুয়ে পড়লাম। শুয়ে আর কিছু ভাবলাম না, ঘুমানোর চেষ্টা করলাম, কারণ কাল অফিস যেতে হবে। পরদিন সকালবেলা উঠতে আর দেরি করলাম না, ফোনে অ্যালার্ম দেওয়াই ছিল। সময় মতো উঠে হাতের কাজগুলো সেরে নিলাম, তারপর খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। অফিসে যাওয়ার পর যে সমস্যায় পড়লাম সেটা আমি কখনো চিন্তাও করিনি। যেখানে স্যার মানে ইরার বাবা বসে থাকার কথা, সেখানে ইরা বসে আছে। ওই চেয়ারটাতে ইরা বসা মানে আজকের দিনটা পুরো শেষ। আমি রুমে ঢুকে তাকে সালাম করে বেরিয়ে আসলাম। কিছুক্ষণ পর উনি নক করলেন। আমি ভেতরে গিয়ে বললাম, জি ম্যাম বলুন। 4 নম্বর টেবিলে রাশিদ সাহেব অফিসে আসেনি, তুই একটু খোঁজ নিয়ে দেখ। জি ম্যাম। আমি ফোন করে জানলাম উনি রাস্তায় আছেন। আমি ম্যামকে সেটা জানিয়ে দিয়ে বাইরে বসে আছি। সেই মুহূর্তে জেনারেল ম্যানেজার আমাকে ডাকলেন কফি এনে দিতে। আমি কফি নিয়ে তার রুমে গেলাম। কফির কাপটা হাতে নিয়ে দেখলেন এবং ফেলে দিলেন। কি হয়েছে এটা বলার সাথে সাথে উনি আমাকে চর বসিয়ে দেন আর বলেন, কফির উপর মরা মাছি পড়ে আছে, দেখিস না? সরি স্যার, দেখতে পাইনি। উনি আমার কলার ধরলেন। আমি যদি এটা খেয়ে ফেলতাম, তারপর যদি অসুখ করতো, তুই কি করতিস তখন? স্যার মাফ করে দেন, দেখতে পাইনি। উনি অনেক বাজে বাজে বকা দিচ্ছিলেন। অফিসের মধ্যে একটা শোরগোল বেঁধে গেল। ইরা ম্যাম তার কেবিন থেকে উঠে আসলেন। সবাই মিলে দোষটা আমাকে দিচ্ছিল। এখন ভয় লাগছে যে ম্যাম চটটা মেরে হয়তো বিদায় করে দিবেন। তারপর ম্যাম সবকিছু শুনলেন, আমার থেকেও আর ম্যানেজারের থেকেও। সব শোনার পর যা করলেন দেখে তো আমি হতবাক। পরপর 2টা চর বসিয়ে দিলেন ম্যানেজারের গালে। আমি কিছু বলার আগেই এখান থেকে বের হবেন। আর হ্যাঁ, বাকি সবাইকে বলছি, এটা নিয়ে কোনো কথা হবে না। সমস্যা হয়েছে, সমাধান করেছি। সমালোচনা করে ভালো জিনিস খারাপ বানাবে তো পাবলিক। বুঝবা, কত ধানে কত চাল। যার যার কাজে যাও, অনেক সময় নষ্ট হয়েছে। কিছুক্ষণ ঝড়ের পর অফিস স্বাভাবিক, আগের মতো কাজ চলছে। কিভাবে সব সামনে নিলাম। হুটহাট ম্যানেজার শেখত, সাথে 2টা থাপ্পড়। বিচারটা যাই করুক, তাহলে আমার সাথে অমন করলো কেন? ভাবতে ভাবতে কোনো উত্তরই খুঁজে পেলাম না। লাঞ্চের সময় আমি বাসা থেকে রুটি নিয়ে আসছি। 2-1জনকে পানি এনে দিয়ে আমি খাওয়ার জন্য বসবো। তখন ম্যাম ডাকলো। মনে মনে ভাবছি খাওয়াটাও কপালে নেই। মুখ ভার করেই ম্যামের রুমে ঢুকলাম। জি ম্যাম, কিছু বলবেন? তুই খাবার খেয়েছিস? জি না। বাসার থেকে খাবার নিয়ে আসছিস নাকি বাইরে গিয়ে খাবি? বাসা থেকে এনেছি। যা, খাবার নিয়ে আমার রুমে আয়। ম্যাম বুঝিনি। আরে হারামি, খাবার নিয়ে আমার রুমে আয়। কথাটা শুনেই ভাবছিলাম আমি ঠিক শুনছি তো। ভাবনাতে আর ডুব দিলাম না,
দেরি না করে খাবার নিয়ে আবার রুমে ঢুকলাম। ম্যাম তো দেখি দামি দামি খাবার সব টেবিলে সাজাচ্ছেন। আমাকে দেখিয়ে দেখিয়ে বললেন, এসব আমার মায়ের হাতের রান্না। ম্যাম আমি বাইরে গিয়ে খাই, আপনি খাওয়া শুরু করেন, পানি লাগলে বলবেন। এই, তুই কি এজন্য রেখেছিস? আচ্ছা, তোর খাবারের বাটিটা আমার হাতে দে তো। আমি তেমন কিছু আনিনি, ওই রুটি। আমি দেখবো, দে। ভয়েই বাটিটা ওনার হাতে দিলাম। লজ্জায় তো মাথা কাটা যাওয়ার অবস্থা। বাসায় কিছু ছিল না, তার উপর টাকাও নেই। রুমে পেঁয়াজ মরিচ ছিল, সেগুলো কেটে তেল আর লবণ দিয়ে মাখিয়ে নিয়ে আসছি। ম্যাম যদি সেটা দেখে তো। কথাটা ভাবতে ভাবতেই বাটির ঢাকনা খুলেই উনি চোখ বড় বড় করে ফেলেন। খাবারটা কিছুক্ষণ তাকিয়ে থেকে দেখে আবার আমার দিকে তাকালেন। কি রে, এগুলো কি? ম্যাম আসলে রুমে কিছু ছিল না, তারপর টাকাও নেই। রুমে আটা ছিল তো, ওইটা দিয়ে আর কি একটা ব্যবস্থা করে নিয়ে আসছি। ম্যাম আমার বাটিটা টেবিলে রাখলেন, তারপর উনি তার চেয়ারে বসে পড়লেন। আমি দাঁড়িয়ে আছি। উনি একবার আমার দিকে তাকাচ্ছেন, আর একবার আমার খাবারের দিকে তাকাচ্ছেন। আমি ওনার সামনে এখন লজ্জাতে ইমিটিমিটি হাসতেছি। উনি কিছু সময় চুপ থাকার পর মুখ খুললেন। এই যে, এই খাবারগুলো তোর। ওনার খাবার আমার দিকে এগিয়ে দিলেন। আমি টেবিলের কাছে গিয়ে হাত দিয়ে নিজের বাটিটা নিয়ে বললাম, আমি যেটা এনেছি সেটা না খেলে আমার পেট ভরবে না, আর আপনার খাবার খেলে আমার পেট খারাপ হতে পারে। এত ভালো জিনিস কখনো খাওয়া হয়নি তো, পেট খাবারটা সহ্য করতে নাও পারে। গতকালের রাতটা একটু দেখিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। নিজের খাবার খেয়ে আবার কাজে মনোযোগ। কার কি লাগছে, কে কি চাচ্ছে, সব দেখাশোনা করছি। দুপুরের পর ম্যাম আমাকে আর ডাকেননি। বুঝতে পারলাম তিনিও কিছুটা বুঝতে পেরেছেন আমার কষ্টটা। রাতে অফিস শেষ করে বাসায় ফিরলাম। পাশের বাসার পরিচিত একজনের কাছ থেকে টাকা ধার নিয়ে মাছ কিনে নিয়ে এসে রান্না বসিয়ে দিলাম। তখন রাত প্রায় 10টার কাছাকাছি। চুলোয় রান্না বসাবে সেই সময় ফোন আসলো। ম্যাম ফোন করেছে, নাম্বারটা সেভ করে রেখেছি। ধরবো কি ধরবো না এমন করতে করতে রিসিভ করে সালাম দিলাম। উনি উত্তর দিয়ে বললেন, কি করিস? এই তো ম্যাম, কিছু না। এখন শোন, জি ম্যাম বলেন। দুপুরে আমার মুখের উপর কথা বলে আমাকে লজ্জা দিয়ে তোর খাবার নিয়ে চলে গেলি, ভয় করলো না? আমি চুপ হয়ে গেলাম। কি বলবো উত্তরে বুঝতে পারছি না। কি রে, কথা বলছিস না কি জন্য? ম্যাম অফিসের কোনো কথা হলে বলেন। তুই আমার কথা ঘুরিয়ে নিস। আমি যা বলছি তার উত্তর দে। জি ম্যাম বলেন। ওভাবে খাবার নিয়ে চলে গেলি কেন? আপনার খাবার খেয়ে আমার ক্ষুধা মিটত না। তাই না? জি। আমি বুঝতে পেরেছি, তুই আমার উপর রাগ দেখাচ্ছিস, সুযোগ ভালোই কাজে লাগাচ্ছিস। এখানে কিসের সুযোগ ম্যাম? আপনি আমাকে এখন মানা করে দিলে আমার সাথে তো আপনার এখনই কোনো অফিসিয়াল সম্পর্ক থাকবে না। ক্ষমতা আপনার হাতে, সুযোগ আপনার হাতেই। চুপচাপ রান্না শেষ করে খেয়ে আমাকে কল দিবি। ম্যাম অফিসের কোনো বিষয়ে কথা বলবেন? না, তাহলে ফোন দিয়েন না, আমিও দিব না। তোর 24 ঘন্টাই ডিউটি। আমি ফোন দেওয়ার পর সময়টুকু অফিসিয়াল, ওকে? তাহলে বেতন বাড়িয়ে দিয়েন। ঠিক আছে, দিব। ঠিক আছে, দিব। তুই অবশ্যই ফোন করবি। আর হ্যাঁ, কাল অফিসে আসার সময় দুপুরের খাবার আনবি না। কেন ম্যাম? অফিসে না খেয়ে কাজ করতে হবে? তোর জন্য আমি খাবার নিয়ে যাব। ম্যাম ওসব খাবার টাবার বাদ দিন, আমি আমার খাবারে সন্তুষ্ট। তুই যদি কাল অফিসে তোর রান্না করা কিছু নিয়ে আসিস তো মনে রাখবি, তোকে শুধু অফিস থেকে না, দুনিয়া থেকেই বিদায় করে দিব। আমি কিছু বলতে যাব, তখনই ম্যাম ফোনটা রেখে দিল। তুই যদি কাল অফিসে তোর রান্না করা কিছু নিয়ে আসিস তো মনে রাখবি, তোকে শুধু অফিস থেকে না, দুনিয়া থেকেই বিদায় করে দিব। আমি কিছু বলতে যাব, তখনই ম্যাম ফোনটা রেখে দিল। মনে মনে ভাবছি, এত আদিক্ষেতা দেখানোর কি আছে? আমি তার অফিসের সামনে একজন পিয়ন, আর এমন ব্যবহার করছে। মনে হয় না, ছি ছি ছি, কি সব কথা ভাবছি আমি। পরদিন সকাল সকাল উঠে আর রান্না করলাম না। সকালে নাস্তাটা বাইরে করেই অফিসে রওনা হলাম। অফিসে গিয়ে দেখি ম্যাম আগে এসেছেন। প্রতিদিনের মতো হাজিরা দিলাম। উনি আমাকে দেখে তেমন কিছু বললেন না। দুপুর পর্যন্ত স্বাভাবিকভাবেই কাজ করলাম। দুপুরের খাবার সময় ম্যাম তার রুমে ডাকে। আমি জানি উনি আমার জন্য খাবার নিয়ে আসছে। খুব লজ্জা লাগছিল। রুমের একপাশে খাবার খাওয়ার জন্য সুন্দর একটা ব্যবস্থা ছিল। ম্যাম আমাকে ওখানটায় বসতে বলে, আর আমার সামনাসামনি উনিও বসে যান। উনি একটা প্লেটে খাবার নিয়ে আমাকে দেয়, আরেকটা উনি নেন।
আমি প্লেটে হাত দিতে পারছিলাম না, খুব ভয় কাজ করছিল। এত বড় একজন মানুষের সামনে খাবার খাওয়া চারটেখানি কথা না, তার উপর সামনে এত সুন্দরী মেয়ে বসা। ম্যাম আমার দিকে খেয়াল করে বলল, তুই হাত দিয়ে খাবি না খাওয়াই দিব? জি না ম্যাম। একটা কথা, কি? আমি খাবার বাইরে নিয়ে গিয়ে খাই। এখানে খাইতে তোর সমস্যা কোথায়? ম্যাম সত্যি বলতে ভয় করছে। কি ভয়? আরে ভয় কি জন্য পাচ্ছিস? আপনার সামনে এভাবে খাওয়া। তো কি হয়েছে, খা। ম্যাম বাইরে যাই। শুভ, আমি এক কথা 100 বার বলতে পারবো না। আমি আর কথা বাড়ালাম না, ভয়ে ভয়ে খাওয়া শেষ করলাম। ম্যাম ছোট বাচ্চাদের মতো খাচ্ছিলেন, দেখতে বেশ মজাই লাগছিল। ম্যাম খাওয়ার দৃশ্যটা দেখতে গিয়ে তার চোখে চোখ পড়ে যায়। আমার বুকটা তখন ভয়ে ধুপ করে উঠেছিল। ইশারায় বলেছিলেন, কি হয়েছে? আমি মাথা নাড়িয়ে মানা করে বলি, কিছু না। খাওয়া শেষে, তুই বাসায় যা, তোর ছুটি। জি ম্যাম। কেন? আমি দিয়েছি তাই। বাসায় তো কোনো কাজ নেই আমার। এত কথা বলতে তোকে কে বলেছে? যা, সোজা বাসায় যাবি, কোথাও যেন দেরি না হয়। আমার ছুটিতে বাকি সবাই একটু অবাক হলো। আমি জানি না ম্যাম আমার কাজগুলো কাকে দিয়ে করিয়ে নেবেন। উনি যেভাবে কাজ করেন যে কেউ দেখলে অবাক হবে। আমি বাসায় এসে বিছানায় আরাম করছি, মাথার উপর ফ্যানটার দিকে তাকিয়ে অন্য একটা ভাবনায় ছিলাম। নির্দিষ্ট কোনো ভাবনা না, একদমই এলোমেলো। বাংলায় এই ভাবনাকে কি বলে বা কিভাবে ব্যাখ্যা করে আমি জানি না। এই জিনিসটা ভাবতে ভাবতে আমার চোখটা বন্ধ হয়ে আসে। জানি না কতটা সময় ঘুমিয়েছি, হঠাৎ আমার কানে কোনো একটা শব্দে বেজে ওঠে। চোখ খুলে বুঝতে পারি ফোনটা বাজছে। ফোন হাতে নিয়ে আবছা চোখে দেখি ম্যাম কল করেছে। ফোনটা রিসিভ করলাম। কই তুই? কই আবার, আপনি তো ছুটি দিয়েছেন, বাসায় আসছি। তুই কি ঘুমাচ্ছিস? হ্যাঁ। আমি কি তোকে ঘুমানোর জন্য ছুটি দিয়েছি? তাহলে? বাসায় যেতে বলেছি শুধু। জি ম্যাম, আমি তো আপনার কথায় সোজা বাসায় আসছি। আর বাসায় কাজ নেই, তাই একটু। তুই চুপ কর। শোন, জি বলেন। আমাদের অফিস থেকে দক্ষিণ থেকে যে লেকটা আছে তুই চিনিস? জি ম্যাম। তুই আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি। কেন ম্যাম? তোকে আসতে বলছি না আমি? জি ম্যাম, এই তো আসছি আমি। এবার বুঝলাম আমাকে ছুটি দেওয়ার কারণটা কি ছিল। আমার কাছে এটাও একটা ডিউটি, কিচ্ছু করার নেই, যেতেই হবে। যেমন ছিলাম তেমনই বেরিয়ে গেলাম। গতদিনের মতো আর সেজেগুজে বের হলাম না, যদি আবার অপমান করে। পকেটে টাকা আছে, তবুও হেঁটে যাচ্ছি। এই মাসের বেতন পেতে অনেক দেরি, তাই এমনি টাকা খরচ করা চলবে না। আমি ম্যামের কথা মতো সেই লেকের পাড়ে পৌঁছে যাই। এর মধ্যে ম্যাম আমাকে 2বার কল করেছিল, শুধু জেনেছিল আমি কই আছি। লেকের পাড়ে যেতেই দেখলাম অনেকেই বসে আড্ডা দিচ্ছে, অনেক বাচ্চারও আসছে। আমি ম্যামকে খুঁজছিলাম, আমাকে দেখে ম্যামই আমাকে ডাকে। আমি ওনার দিকে এগিয়ে যাই। উনি ঘাসের উপর বসা ছিলেন। একটু দূর থেকে মনে হচ্ছিল কোনো কারণে মনটা খারাপ। আমি তার পিছে গিয়ে দাঁড়ালাম। বস এখানে। আমি বসার পর, জি ম্যাম বলেন। আমি বুঝলাম না, 10 মিনিটের রাস্তা 1 ঘন্টা লাগে কিভাবে? আসলে ম্যাম কি বলবো, হেঁটে আসছি। তুই হেঁটে আসছিস কি জন্য? টাকা নাই? আছে, তবে খুবই অল্প। খরচ করলে বড়সড় বিপদে পড়তে হবে। আপনার মন খারাপ দেখছি। ম্যাম কিছু হয়েছে কি? তোর জন্য। ম্যাম আমি কি করেছি? অনেক লেট করছিস। জি সরি। উঠে দাঁড়িয়ে কান ধরে থাক। ম্যাম এটা। আমি উঠতে বলেছি। আমি উঠতে যাব তখনই ম্যাম আমাকে বসতে বলে। টাকা আছে তো, তাই না? হ্যাঁ আছে। চল আইসক্রিম খাবো। আমার টাকা দিয়ে? তো কখনো কোনো মেয়েকে বিল দিতে দেখেছিস তুই? না। তো আমার কাছে চাইবি না। চল আইসক্রিম খাবো। ম্যাম ম্যাম শোনেন, একটু মনটা নরম করেন। টাকাগুলো গেলে খুব সমস্যায় পড়বো। সেটা তো আমি জানি না। তুই আমার বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডের জন্য সবাই জান দিয়ে দেয়, আর আমি তো তোর কাছে টাকা চাইছি। জানতো না, আর সময় হলে জানটাও দিয়ে দিবি। অসহায়ের মতো দাঁড়িয়ে আছি। এখন আমার পকেটের 12টা বাজবে। ম্যাম আর আমি আইসক্রিম খেলাম, আমাদের মধ্যে কোনো কথা হচ্ছিল না। দুজন শুধু হাঁটছিলাম, আর মাঝে মাঝে দরকার হলে উনি নিজে থেকে কথা বলছিলেন। লেকের পাড় থেকে বের হয়ে রাস্তায় আসলাম। উনি গাড়ি নিয়ে আসছেন, দেখে মনে হচ্ছে চলে যাবেন। ম্যাম তাহলে আপনি যান, আমি চলে যাই। এই কই যাস তুই? বাসায়। না, গাড়িতে ওঠ। কোথায় যাবেন? লং ড্রাইভ।
না ম্যাম, আপনি যান, আমি বাসায় চাই। ব্রেকআপ, যা বাসায় যা, বাসায় গিয়া মর। ম্যাম রাগ করে গাড়িতে হেলান দিয়ে দাঁড়ালো। এরকম অবস্থায় তো রেখে যাওয়া যায় না। আমি তার দিকে একটু এগিয়ে গেলাম, আর উনি যে একটা শব্দ বলেছেন সেটার মানে জানার জন্য তাকে প্রশ্ন করব। যদিও আমি জানি, তবুও প্রশ্ন করব, যাতে ওনার রাগটা ভেঙে আমার প্রশ্নের উত্তর দিতে মনোযোগী হয়। ম্যাম, ব্রেকআপ কি? তুই জানিস না? ন্যাকামো করিস? সত্যি জানি না। তোর আমার যে বন্ধুত্ব আছে সেটা কাটাকাটি, এটার মানে ব্রেকআপ। ওহ ম্যাম, আপনার মধ্যে তো এরকম কিছু নেই। শুভ, আমি তোকে বলছি না তুই আমার বেস্ট ফ্রেন্ড? আপনি তো বলেছেন যে এটা মিথ্যা ছিল। গাড়িতে ওঠ, সব বলছি। কথা বাড়ালাম না। গাড়ির পেছনে দরজা খুলতে যাব, তখনই ওই হাদারাম, কি করিস? বসবো না। সামনে। পেছনে কেন? সামনে। হ্যাঁ রে গাধা, ওঠ। গাড়িতে উঠলাম। ম্যাম ড্রাইভিং সিটে আর আমি তার পাশে। সন্ধ্যা হয়ে আসছে। ম্যাম এবার আমার সাথে বেশ ফ্রি ভাবে কথা বলা শুরু করলো। আমি কিন্তু কুমিল্লা যাচ্ছি। এত দূর কেন? আরে লং ড্রাইভ তো, আর রাগ ভাঙাতে সময় লাগবে। কিসের রাগ? তুই আমার উপর রেগে আছিস, আমি জানি। আমি আপনার উপর কি জন্য রাগ করব? ওই যে রেস্টুরেন্টে সেই ঘটনার জন্য। না ম্যাম, কি যে বলেন। ওই দিন আপনারও মজা করেছেন, আমিও মজা পেয়েছি। ওরে শুভ, আমাকে কি বাচ্চা মনে হয় আপনার? এত বড় একটা প্রতিষ্ঠান চালাচ্ছি, আমার মাথায় কি এতটুকু বুদ্ধি নেই যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা আমি বুঝবো না? না, বুদ্ধি তো আপনার অনেক আছে। হইছে, শোন আমি কি বলি। বলেন। রাতে কি খাবি বল? সন্ধ্যায় তো অনেক কিছু খেলাম, রাতে আর কি খাবো? না, তাও কিছু শুকনো খাবার নেই, আর দুটো পিৎজা। আপনার ইচ্ছা। ম্যাম, ভয় করছে আমার। কেন? আপনার বাবা যদি জানে অফিসের পিয়নকে নিয়ে ঘুরতে বেরোইছেন। কিভাবে জানবে? আমি তো বলবো না। আমি যে অফিসে যাব না সেটা তো জানতে পারবে। সেটা আমি দেখে নিব, তোর এত চিন্তা নেই। এখন বল আমাকে মাফ করেছিস কিনা। আপনি তো দোষ করেননি। তোকে যে কি করব আমি, দেখ। আর রাগ করে থাকিস না, ভুল করে ফেলেছি। আমি রাগ করিনি তো। আমি তোর চোখে মুখে রাগ দেখতেছি। আচ্ছা, রাগ নেই আমার উপর, সত্যি তো? হ্যাঁ সত্যি। সত্য নাকি মিথ্যা সব টের পাবো। আমি যা বলবো সেটা যদি না করিস তাহলেই বুঝবো তুই এখনো রেগে আছিস। না, কি যে বলেন, আপনার তো সব কথাই শুনি। কত যে শুনিস আমার জানা আছে। মাঝপথে আমরা গাড়ি থেকে নেমে কিছু খাবার নিলাম। দুজন বেশ কথা বলতে বলতে যাচ্ছি। ইরা ম্যাম গাড়িটা এখন বেশ ধীর গতিতে চালাচ্ছেন। আজ বেশ কুয়াশাও পড়েছে। এই চল, বাইরে কুয়াশার বৃষ্টিতে ভিজি। এই না, এটা করবেন না। বাইরে গেলে বিপদ। সেদিনের মতো হলে অবস্থা খারাপ হয়ে যাবে। যাব না তো, তোর কেয়ারিংটা আমার খুব ভালো লাগে, সেটা পাওয়ার জন্যই কথাটা বললাম। হুম। তুই কাউকে ভালোবাসিস নাই? কোন ভালোবাসা? মানে পছন্দের মানুষ বিয়ে টিয়ে করার ইচ্ছা এমন? এর আগেও তো বলেছি ওই রকম কেউ নেই। কাউকে দেখে পছন্দ হয় না? না, প্রায় সবার মধ্যেই ভেজাল আছে। ভেজাল মানে? মানে আর কি, এখন তো প্রেমের বাজার চলে। বাজারটা বেশ গরম। এক একজন 10-12টা প্রেম করে, তার উপর ওয়েটিং এ রাখে। তুই জানিস কিভাবে? চোখ খোলা রাখলে সবই টের পাওয়া যায়। ম্যাম, আপনার নেই কি? পছন্দের মানুষ? না রে, এসব পছন্দ টছন্দ আমার হয় না। আমাকে যে বুঝতে পারে তাকেই আমার পছন্দ। ও, আপনার বাবা আপনাকে বিয়ে দিবে না? কি সব প্রশ্ন যে করিস! বিয়ে দিবে না কেন? অবশ্যই দিবে। তাদের পছন্দেই বিয়ে করবেন। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। হঠাৎ করে এই মাঝ রাস্তায় জ্যাম পড়ে যায়। কুয়াশা বেশি হওয়ায় সব গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ম্যাম গাড়ির হেডলাইটটা অফ করলো, তারপর কোথা থেকে যেন একটা চাদর বের করলো। আপনি কি এখন ঘুমাবেন? না, শীত করতেছে প্রচুর, গায়ের উপর দিয়ে রাখি। আমি বাইরে তাকালাম। কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না, তবুও তাকিয়ে আছি ম্যামের দিকে। তো আর তাকিয়ে থাকা যায় না, তার দিকে তাকালে চোখ ফেরানো যায় না, সেই জন্য তাকানোটাই বিপদ। কি রে, তুই এরকম চুপচাপ থাকবি? আমি আসলে তাকিয়ে থাকতে চাইনি, ভাবনার কথা বাস্তবে ভুলে বলে ফেললাম। কি তাকিয়ে থাকতে চাস মানে? না ম্যাম, মানে ওই যে আমার খুব শীত করতেছে, কথা থেকে বাঁচার জন্য বললাম। আগে বলবি না? আয় চাদরের মধ্যে। মনে মনে ভাবছি আরেক বিপদ। কি হলো, আয়। না ম্যাম, ঠিক আছে, শীত কমে গেছে। ভয় পাচ্ছিস তাই না? ভয় নেই, কাছে আয়। আরে খুব কাছে না,
চাদরটা বড়, তুই একটু কাছে আসলেই হয়ে যাবে। একটু কাছে গেলাম। ম্যাম আমাকে চাদরের একটা মুড়ি দিল। আমি সেটা আমার পাশে ঘিরে পিঠের সাথে লাগিয়ে নিলাম। এবার আমি কাঁপতেছি, তবে সেটা শীতে না, ভয়ে। কাঁপুনি রেখে ম্যাম বলল, ওরে আল্লাহ, তোর এত শীত করতেছে। এখন ঠিক হয়ে যাবে। আমি জানি ঠিক হবে না। কথাটা বলে ম্যাম আমার খুব কাছে আসলো, তবে তার শরীরের সাথে কোনো স্পর্শ লাগেনি। অনেক চেষ্টা করে নিজের কাঁপুনি থামালাম। ম্যামের চোখে ঘুম ঘুম ভাব এসে গেছে। ম্যাম, আপনি তো ঘুমাচ্ছেন। কই না তো। আপনার কি খুব ঘুম পাচ্ছে? অনেক। ম্যাম ধীরে ধীরে বেশ সুন্দরী হয়ে উঠছে। শুনেছি সুন্দরী মেয়ে ঘুমালে আরো বেশি সুন্দরী লাগে। আজ সেটা সামনে থেকে দেখলাম। আমি যদি ওনার বর হতাম, এখন কাছে নিয়ে বুকের মধ্যে রাখতাম। পরক্ষণে মনে পড়ল, কি সব ভাবছি আমি। ছি ছি ছি, এসব কি আসছে মাথায়। ম্যাম ঘুমে আর ঠিক থাকতে পারে না। আমার খুব কাছে আসে, আমার কাঁধের উপর তার মাথা রাখার চেষ্টা করছে। এবার সব ভুলে যাই আমি, নিজে থেকে তার দিকে এগিয়ে যাই, আর উনি তার মাথা আমার কাঁধের উপর রাখে। বুকের মধ্যে হাতুড়ি পেটা হচ্ছে। ওনার নিঃশ্বাস আমার টি শার্টে লাগার পরপরই আমার কেমন যেন একটা অনুভূতি কাজ করছে। না পারছিলাম তখন বুঝতে, না পারছিলাম ভাবতে। কিছুক্ষণ ঘুমানোর পর ম্যাম জাগ না পায়, আমি জেগেই আছি। একটুর জন্য চোখ বন্ধ করিনি। ম্যাম উঠে দেখলো সে আমার কাঁধে মাথা রেখে শুয়ে আছে। ঘাটটা দ্রুত উঠিয়ে নিয়ে বলল, সরি সরি, আমি ঘুমের মধ্যে। ম্যাম, আমি আপনার কাছে গিয়েছি, দেখছিলাম আপনি ঝিমুনি দিয়ে বারবার পড়ে যাচ্ছিলেন। হুম। ম্যাম লজ্জা পেয়েছে, লজ্জা মাখা মুখ নিয়ে বলল, রাত অনেক হয়েছে, এখন যা এনেছি সব খেয়ে নেই। জি ম্যাম, আপনার ইচ্ছে। তুই সব আমার উপর নির্ভর করিস কি জন্য? নিজে কিছু বলতে পারিস না? জি ম্যাম, এখনই খাবো। এই, সেটা আমার বলার পর। আমরা খাবার খাওয়া শুরু করলাম। হঠাৎ পুলিশ এসে নক করলো। আমরা গাড়ি থেকে নামলাম। ইরা পুলিশের সাথে কথা বলছিল। আপনারা কোথায় যাচ্ছেন? কুমিল্লা 14 গ্রাম। উনি আপনার কে হন? বর। উনি দূরে দাঁড়িয়ে আছেন কেন? ভয় পাচ্ছে নাকি? এই, তুমি এখানে আসো। মনে মনে বলছিলাম, ভয় পাবো না? পুলিশকে কি মিথ্যাটাই না বললো? আপনারা যে স্বামী স্ত্রী সেটা আমি বুঝবো কিভাবে? এইটারও প্রমাণ লাগবে। হ্যাঁ। আমার চাচ্চু আবু সাইদ পুলিশ কমিশনার। কি নাম বললেন? আবু সাইদ। উনি তো ঢাকায় থাকেন, তাই না? হ্যাঁ। আপনারা ঢাকা থেকেই আসছেন? হ্যাঁ, ঢাকা থেকেই তো আসবো। সাইদকে আমি চিনি, উনি আমার বন্ধু। দাঁড়াও, আমি এখনই ফোন করছি। তুমি আগে বললা না। সরি মামুনি। ইরা তো পড়লো মহা বিপদে। তার চাচাকে যদি বলে দেয় বরকে নিয়ে ঘুরতে যাচ্ছে, তাহলে তো ইরা শেষ। এখন সে এই পুলিশকে না করতেও পারবো না। এদিকে তার চাচা ফোনটা রিসিভ করেছে। দুজন বন্ধু একে অপরের খোঁজ নেওয়ার পর পুলিশটা ইরার কথা বলল। ইরার চাচা বড় সড়ো এক ধাক্কা খেলো। পুলিশ আমাদের বিদায় জানালো। আমরা গাড়িতে গিয়ে বসলাম। ইরা তো ভয় শেষ। একটু পরেই ইরার ফোনটা বেজে উঠলো। তার চাচা কল করেছে। ইরা ফোনটা রিসিভ করলো। তুমি কোথায় আছো, কিভাবে আছো, কার সাথে আছো আমি জানতে চাচ্ছি না। যার সাথে থাকো না কেন তাকে কাল আমাদের বাসায় নিয়ে আসো, ঠিক আছে? জি চাচ্চু। ওকে। ইরার চাচা ফোন রেখে দেয়। ইরা আমাকে বলতে শুরু করলো, এখন কি হবে? আপনারই তো দোষ, আপনি মিথ্যা বলতে গেলেন কেন? সত্যি বললে যদি সমস্যা করতো তাই। আর আমি আগে থেকেই ভেবে রেখেছি, কথা সমস্যা হলে এগুলো বলবো। কিন্তু এই হারামি পুলিশটা যে চাচার বন্ধু কে জানতো? আচ্ছা, টেনশন করেন না, বাসায় গিয়ে সত্যি কথাটা বলে দিবেন, হয়ে যাবে। ভয়টা আমাকে নিয়ে না, তোকে নিয়ে। কেন? জানি না কি হবে। ওরা তোকে কি বলবে, আমি কিভাবে সামলাবো বুঝতে পারছি না। এই মুহূর্তে আমি বা তাকে কি বলবো বুঝতে পারছি না। ভাবছি এর সাথে থাকলেই সমস্যায় পড়তে হয়। ম্যাম বেশ টেনশনে পড়ে গেছে। একবার আমার দিকে তাকাচ্ছে, আরেকবার বাইরে। ম্যামের অবস্থা দেখে বেশ মায়াই হচ্ছিল। মিথ্যা বলে উনি বড় ফাঁসা ফেসে গেছেন। তার টেনশন কমানোর জন্য আমি তাকে ডেকে বললাম, ম্যাম। বল। আমি বলি কি, এত টেনশন করে লাভ নেই, যা হবার হবে। আর সত্যিটা বললে হয়তো উনারা বুঝতে পারবে। সত্যিটাই বা কিভাবে বলবো? আমার তো তাদের সামনে কথা বলতে ভয়, হাত পা কাঁপবে। আচ্ছা ম্যাম, ওনাদের সাথে আমি কথা বলবো। আরে তোর সাথে ওনারা কথাই বলবে না। সেটা দেখা যাবে, আগে তো বাসায় যাই। রাতটা কাটলো জেগে জেগেই। রাতের শেষ ভাগে যানজট কেটে গেল। আমরা ঢাকায় ফিরলাম আর সোজা ম্যামের বাসার সামনে পৌঁছে গেলাম। ম্যাম আমাকে বাইরে রেখে ভেতরে গেলেন। ভেতরে তার সাথে কি হচ্ছিল
সেটা আমার কাছে অজানা। হয়তো তাকে বকা দিচ্ছে। কিছু সময় পর ম্যামের সাথে পুরো পরিবার আসলো। আমি তো দেখেই ভয়ে শেষ। ম্যামের বাবাকে দেখে আরো ভয় লাগছিল, কারণ উনি তো আমাকে চেনেন। স্যার আমার কাছে এসে বললেন, তুই আমাদের অফিসের পিয়ন তাই না? জি স্যার। আশেপাশে সবাই হেসে উঠল। ইরার চাচা তাকে ডেকে বলল, আরে এত মানুষ থাকতে তুই কিনা একটা পিয়নের সাথে লং ড্রাইভে গিয়েছিলি? ইরা চুপ, কারণ সে এখানে কিছুই বলতে সাহস পাবে না। চুপচাপ থাকতে হবে তাকে। তোকে যেন অফিসে না দেখি, ঠিক আছে? জি স্যার। আমি চলে আসলাম তাদের ওখান থেকে। বাইরে এসে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললাম। যাক, তেমন বকা দেয়নি। ম্যামকেও হয়তো কিছু বলেনি। নিজের বাসায় আসলাম। 2 দিন পর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, এখানে না থাকতে পারলে চলে যাব। দিনটা কোনো রকমে পার করলাম। পরদিন ঘুম থেকে জাগনা হয়েছে, কিন্তু বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না। মোবাইলটা হাতে নিলাম, দেখি বিকাশ কোম্পানি থেকে মেসেজ। বিরক্তি নিয়ে ফোনটা রেখে দিলাম। শুয়ে শুয়ে টাকার কথা ভাবছি। এমন সময় মনে হলো স্ক্রিনে মনে হয় কিছু দেখছিলাম। ঝটপট মোবাইলটা হাতে নিয়ে দেখি 25,000 টাকা আমার অ্যাকাউন্টে কে যেন পাঠিয়েছে। আর একটা মেসেজ আছে, এটা ম্যামের নম্বর। মেসেজটা সিন করে দেখতে পেলাম উনি শুধু ব্রেকআপ লিখে পাঠিয়েছেন। নিজে নিজে শিওর হলাম টাকাটা উনি পাঠিয়েছেন। হয়তো আমার প্রতি তার দয়া হয়েছে। যাক, আমার একটু ভালোই হলো। কাজ খুঁজতে সুবিধা হবে। ম্যামের সাথে দেখা হলে ধন্যবাদ দিব। আমার রুমের দরজায় কারো নক। আলসিমি ছেড়ে উঠে দরজা খুললাম। বাসার বড় ভাই এসেছে, যার কাছ থেকে আমি টাকা ধার করে এনেছি। ভাই, আমার টাকাটা খুব প্রয়োজন, তুই যেভাবে পারিস টাকাটা দে। ভাই আমি তো বলেছি কয়েকদিন পর দিতে পারবো। না ভাই, আমার খুব দরকার। আচ্ছা আপনি বাসায় যান, আমি টাকা নিয়ে আসছি। দরজা লাগিয়ে দিয়ে ফোনটা হাতে নিব, তখনই আবার দরজায় নক। কেমন যেন খুব রেগে গিয়ে দরজাটা খুলেই বলি, আরে ভাই বললাম তো দিয়ে আসবো। একটু ধমকে সুরে বলেছি। আমার এমন করে বলাটা ভুল হয়েছে, কারণ সামনে ম্যাম দাঁড়িয়ে আছে। এখন কি বলবো, কিভাবে কথা কাটিয়ে নিব, এসব ভাবতে ভাবতে ম্যাম নিজেই প্রশ্ন করলো, কি সমস্যা? এত রেগে আছিস কেন? আপনি এখানে? আমি বেশ অবাক, কারণ তাকে এখানে এভাবে কখনো আশা করিনি। আমার সামনে থেকে সর কুত্তা, ভেতরে যাব। আমি সরে দাঁড়াতে উনি ভেতরে ঢুকলেন। তারপর আমার বিছানায় নিজের শরীরটা এলিয়ে দিলেন। ফ্রেশ হয়ে নে। আজকে আবার কোথাও যাবেন নাকি? আরে না, তুই যা, ফ্রেশ হয়ে নে, কথা আছে। আচ্ছা আমি বাইরে থেকে আসছি একটু। ওকে। আমি বাইরে এসে টাকা উঠে বড় ভাইকে থামিয়ে আসি। উনি যদি আবার আসতেন, আমার রুমে মেয়ে দেখে হয়তো ভিন্ন কিছু ভাবতো। রুমে এসে দেখি ম্যাম ঘুমিয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে নিলাম। কাজ শেষে ওনার দিকে তাকিয়ে ভাবছি, এই মেয়েটার যে কি হয়েছে। উনি চোখ খুলে বললেন, খাওয়া হয়েছে? না। টাকা না পাঠিয়ে দিলাম, এখনো খাসনি কেন? উঠতে তো হবে। যা, বাইরে থেকে খাবার নিয়ে আয়, একসাথে খাবো। ম্যাম, আপনি এই পরিবেশে খেতে পারবেন না। তুই পারলে আমিও পারবো। কথা বাড়িয়ে লাভ নেই, এই মেয়ে আমার কথা শুনবে না। বাইরে গিয়ে টাকা উঠিয়ে ভাইকে দিলাম, আর ম্যামের কথা মতো খাবার নিয়ে আসলাম। খাবারটাও সকাল সকাল বিরিয়ানি। কি নিব ভেবে না পেয়ে এটা নিয়ে ফিরলাম। এসে দেখি ম্যাম আবার বিছানা উঠাচ্ছে। ম্যাম ছি ছি ছি, কি করেন? এবার এটা যদি আপনার পরিবার জানে তো আমাকে মেরেই ফেলবে। ভাই আপনি যান। ও সরি ম্যাম, আপনি চলে যান। চুপ থাক। খাবার এনেছিস? জি। তোর সাথে তো ব্রেকআপ হয়েছে আমার, তাই না? আমি কিভাবে জানবো? ওই যে সকালে মেসেজ করলাম। ওইটা যে আপনি কি জন্য লেখেন আমি জানি না। ব্রেকআপ হয়েছে তাই লিখছি। ও ভালো। আচ্ছা ম্যাম, আপনি খাবার খেয়ে বাসায় চলে যান। আপনার সাথে থেকে আমার চাকরিটা গেছে, জীবনটা যাক এটা আমি চাই না। চাকরি গেছে তো কি হয়েছে? আপনাকে তো বেতন দেওয়া হয়েছে। এত টাকা কেন দিয়েছেন? 20,000 তোর, আর বাকি টাকা তোর বেতন। যদিও কিছু টাকা আছে, সেটা মাস শেষে দিয়ে দিব। কাজ না করে টাকা আমি নিব না। কাজ তো তোকে দিবই। কি কাজ? আমার সাথে সময় কাটানো। আমাকে তো ইয়ে পাইছেন। মানে কি? মানে বোঝেন না? আমি কি আপনার ওই বিএফ যে এইভাবে সময় দিব? তুই আমার মুখের উপরে কথা বলিস? সরি ম্যাম। তোর সাথে কোনো কথা নেই। আপনি যেভাবে এসে আমার বিছানায় শুয়ে পড়লেন, আমি তো বেশ ভয় পেয়েছি, আর এখনো পাচ্ছি। এটা যদি আপনার বাসার কেউ জানতে পারে, তো আমাকে এখান থেকে পালাতে হবে। তুই পালিয়ে যাবি তাই না? তো পালাবো না? আমার কি জানের ভয় নেই? কে মারবে তোকে? আপনার পরিবারের সবাই মিলেই মারবে। ভালো তো, মায়ের খাবি। আপনাদের মাইর দিতে ভালোই লাগে। না, আমার এখানে থাকলে চলবে না।
এ শহর ছাড়তে হবে। কি বললি? ম্যাম বসা থেকে উঠে দাঁড়ালো। আপনার টর্চারে এখান থেকে পালাতে হবে। ও তাই? হুম। এখান থেকে যেন পালাতে না পারিস সেই ব্যবস্থা তো করতেই হয়। ম্যাম আমার দিকে এগিয়ে আসছে। একটু ভয় পেয়ে বললাম, মারবেন নাকি? না, অন্য কিছু করব। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আমার ভয় করে। এমনিতে কিন্তু কালকের ভয়ে এখনো ধুক ধুক করে উঠে, তার উপর আপনার এরকম চাহনি। আমার চোখে তুই ভয় দেখতে পাস? হ্যাঁ। ওকে, দেখাচ্ছি ভয়। ম্যাম আমার দিকে এগোচ্ছে আর আমি পেছনের দিকে যাচ্ছি। এক সময় আমার পিঠ দরজায় লেগে যায়। ম্যামও আমার খুব কাছে চলে আসে। তার শরীর থেকে সুগন্ধি আসছে। নিশ্চয়ই দামি পারফিউম ব্যবহার করেন। সবকিছু মিলিয়ে নেশা ধরিয়ে দেওয়ার মতো একটা সুবাস। আমার বুকের ভেতরের অবস্থা খারাপ। ম্যাম যে কি করবে এখন তার কিছুই টের পাচ্ছি না। আমি তার চোখের দিকে তাকিয়ে দেখি তার চোখ হাসছে। না, আমি তার চোখের ভাষা কবে থেকে বোঝা শুরু করলাম। চোখ সরিয়ে নিলাম। ওই আমার দিকে তাকা। আবার তাকালাম। উপায় নেই, তাকাতেই হবে। এইভাবেই তাকিয়ে থাক। চোখ দিয়ে পানি বের হবে। হোক। আমার খুব লজ্জা লাগছে। এতটা কাছে আসলেন কেন? তুই পালিয়ে যেতে পারিস, তাই একটু আটকানোর চেষ্টা। জানি না এরপর থাকবি কিনা, চেষ্টা করে দেখতে সমস্যা কি? কি চেষ্টা করবেন? ইরা ম্যাম আমার নাকের সাথে নাক লাগালো। উনি মিটি মিটি হাসতেছেন। ওই অবস্থাতেই তিনি কথা বলা শুরু করলেন। মুভিতে তোর জায়গায় আমি থাকতাম আর আমার জায়গায় তুই, কিন্তু এখানে ঠিক উল্টোটা হচ্ছে। আমি আর চোখ খুলে রাখতে পারলাম না, বন্ধ করে ফেললাম। চোখ খুলে রাখার শক্তি আমার নেই। আহারে আমার বেষ্টু। কথাটা বলে উনি আমার নাকে তার নাক ঘষা শুরু করলো। ম্যাম, ম্যাম হুম, একটু সরে দাঁড়ান। আগে বল পালাবি না। পালাবো না। প্রমিস কর। প্রমিস, পালাবো না। এভাবে হবে না। তাহলে? ইরা তার জামাটা সরিয়ে বলল, নাভি টাচ করে বলতে হবে। ওনার নাভি দেখেই আমি চোখ সরিয়ে ফেলি। অসম্ভব সুন্দর একটা জিনিস দেখলাম। চোখটা বারবার সেই দিকে তাকাতে চাইছিল। কোন রকম অন্যদিকে তাকিয়ে আছি। এই নে, এটা টাচ করে প্রমিস কর। ওইখানে টাচ করে শুধু শুধু? আমি তো বললাম প্রমিস। আমি বিশ্বাস করি না। ম্যাম ওখানে আমি হাত দিতে পারবো না, যত যাই বলেন। কেন? আপনার যে বর হবে সেই দিবে। আচ্ছা, তুই আমার হবু বর, এখন নে টাচ কর। চিচি ম্যাম কি বলেন? এক আদেশ এতবার দিতে পারবো না, কিন্তু আমি তোরে দিতে বলছি না। আমার লজ্জা করে। তোর লজ্জার আমি রাগাবিরা বলে দিলাম। ম্যামের মাথা পুরো গেছে মনে হয়, না হলে এসব কথা বলছে তাও আমাকে। ওনাকে জিজ্ঞেস করা ছাড়া কোনো উপায় নেই। ম্যাম এমন করতেছেন কেন? আমার গালে এক থাপ্পড় দিয়ে বলল, আমি যেটা বলি সেটা না করে তুই আমাকে উল্টো প্রশ্ন করতেছিস। তাহলে কি ধরবো? তো ভাবছি মায়ের খাবার থেকে ধরাই ভালো। আর সত্যি কথা বলতে দেখার পর আমি লোভ সামলাতে পারছি না। আমি ওনার নাভির উপর জাস্ট হাতটা রাখলাম। উনি একবার চোখ বন্ধ করে আবার চোখ খুললেন। চুপ কেন? কথা দিলাম যাব না। গুড, এখন হাত সরিয়ে নে। ও সরি ম্যাম, আমার থেকে দূরে গেল, আমি বাঁচলাম। উনি আবার বলতে শুরু করলেন, বাবাকে চ্যালেঞ্জ করে আসছি, তোকেই বিয়ে করব আমি। ও আল্লাহ, না ম্যাম, এটা কি বলছেন আপনি? তুই বুঝবি না, আমি তোকে টাকা দেওয়ার পরেই ঝগড়াটা লাগছে। আমাকে নিয়ে পরিবারের সাথে ঝগড়া করতে গেছেন কেন? ওরা আমার চরিত্র নিয়ে কথা উঠাইছে, তারপর আমাকে বলেছে তোর সাথে নাকি আমার প্রেম আছে। আচ্ছা মাথা ঠান্ডা করেন। হ্যাঁ, তোকে আমাদের বাসায় নিয়ে গেলে আমার মাথা ঠান্ডা হবে। ও আল্লাহ, এবার আমি শেষ। ম্যাম কি বলেন এগুলা? আমি কেন? ঝগড়ার সময় বলেছি আমি তোকে ভালোবাসি, তোকেই বিয়ে করব, আর তুই আমাদের বাসায় থাকবি। মানে আপনি আমার উপরে যাওয়ার টিকিট নিয়ে আসছেন তাই না? জানি না, ব্যাগপত্র গুছিয়ে নে আর আমার সাথে চল। এইমাত্র বললেন জাস্ট না পালালেই হবে, এখন আবার বলছেন আপনাদের বাসায় নিয়ে যাবেন। দেখে নিলাম তুই আমার উপর কতটা দুর্বল আর কতটা ভালোবাসিস। না, আপনি কি যে বলেন। আমি আপনাকে সাধু, হইছে, অনেক হইছে। ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে থাকিস, আবার আমার নাভির দিকে তাকিয়েছিলি, আমি বুঝি না। ওনার যা কথার স্পিড আমি পেরে উঠছিলাম না। এখন ওনার বায়না আমাকে তাদের বাসায় নিয়ে যাবে। আর যাই হোক, নিজের জানটা অকালে চলে যাক সেটা আমি চাই না। আমি তো যাবনি, সেটাই মনে মনে ঠিক করলাম। এখন ম্যামকে বোঝাতে হবে, ম্যাম আমি যাব না। রুমে ছুরি নেই? কি করবেন? হাত কাটবো আমার। এই না। তোর সাথে কথা নেই, ব্রেকআপ, যা। তুই মানা করার কে? ছুরি কই সেটা বল।
না না ম্যাম, যাবো আমি। দ্রুত তোর কাপড় গুছিয়ে ব্যাগে ওঠা। ওকে ওকে, উঠাচ্ছি। না, তুই ভাঁজ করে দে, আমি উঠাচ্ছি। আমি কাপড়গুলো ভাঁজ করে দিচ্ছি আর ভাবছি এইরকম জেদ ধরা ভালোবাসার জন্য আমি তার সাথে চলে যাচ্ছি। এটা কি ঠিক হবে? আমি ইরাকে ভয় ভয় বললাম, ম্যাম একটা কথা। বল। দেখেন, এরকম জেদ ধরা ভালোবাসা নিয়ে আপনার সাথে যাচ্ছি, এর কি কোনো গ্যারান্টি আছে, নাকি সময় শেষ হলে জেদ শেষ হলে তাড়িয়ে দিবেন? ইরা কেমন ঢং করে আমার দিকে তাকালো, মাজায় দুটো হাত রেখে বলল, আমাকে কি আগের দিনের গ্রামের মাতব্বর মনে হয় যে 4-5টা বিয়ে করব? বিয়ে একটাই, আর ভালোবাসা একটাই। আপনি কি আমাকে ভালোবাসেন? না। তো নিয়ে যাচ্ছেন কেন? একসাথে থাকতে থাকতে ভালোবাসাটা হয়ে যাবে। আচ্ছা চলেন। দাঁড়া, কিছু কথা বলিনি। জি বলেন। আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, বাসায় প্রায় 50 জনের বেশি মেম্বার আছে। কেউ যদি বলে তুই কি কাজ করিস, কি বলবি তখন? এখন তো বেকার, কি আর বলবো, বেকারই বলতে হবে। না, তুই যে পিয়নের চাকরি করিস সেটা বলবি। চাকরিটা তো নেই। আছে। আপনি বললেই হলো নাকি? স্যার আমাকে মানা করে দিয়েছে। কোম্পানির 60% শেয়ার আমার। মালিক তাহলে কে? জি আপনি। আজ বাসায় আমার সাথে থেকে কাল সকালে দুজন একসাথে অফিসে যাব, ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে। যানটা হাতে নিয়ে ওনার সাথে রওনা দিলাম। ম্যাম কখন কি করে বোঝা বড় দায়, তার মাথায় যে কি করে আল্লাহ জানে, আর উনিই জানেন। ওনার বাসার দিকে যতই অগ্রসর হচ্ছি ততই বুকের ধুকপুকুনিটা বাড়ছে। ম্যামের বাবাকে অফিসে দেখেই যে ভয় পেয়েছি, এখন তার সামনে থাকতে হবে, তাও আবার তার মেয়ের হবু জামাই হয়ে। ভাবতেই সারা শরীরে লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। ওনার বাসায় পৌঁছে গেলাম। গাড়ি যেখানে পার্ক করলো সেখানেই আরো অনেকগুলো গাড়ি। বাসাটা দেখে মনে হয় না এত লোক এখানে থাকে। এই, তুই আমার পিছু পিছু থাকবি, ওকে? জি ম্যাম, ওকে। বাসার ভেতরে ঢুকলাম। বসার ঘরে সবাই বসে আছে, কেউ কেউ আড্ডাতে মেতে আছে। আমাদেরকে দেখে সবার কাজ করা বন্ধ হয়ে গেল। আমি মাথা নিচের দিকে দিয়ে আছি, কারো দিকে তাকানোর সাহস নেই। এই ম্যামের জন্য আমি এই পরিস্থিতিতে পড়েছি। আমি ম্যামের কথা কেন শুনতেছি? আমি কি ওনাকে মনের অজান্তে ভালোবেসে ফেলেছি? না, ভাবনা ঢুকলে চলবে না, এখন অ্যাক্টিভ থাকতে হবে। ম্যাম যেটা বলবে সেটাই করতে হবে। ধীরে ধীরে বাসার সবাই চলে আসলো। ওনার বাবা মা তো প্রথম থেকেই এখানে ছিলেন। এই যে আমি আমার বরকে এনেছি, আজ থেকে ও এখানেই থাকবে। কেউ যদি আমাকে বাসা থেকে বের করে দেওয়ার কথা ভাবো, তো আমার সম্পত্তি বুঝিয়ে দিয়ে তারপর বের করে দিও। তুই আমার মেয়ে। দেখো, ওর জেদ খুব। তুমি কিছু বলো না, ও ঠিক হয়ে যাবে। আর এই ছেলে তোর আমি। আমার দিকে তাকিয়ে কথা বলছে। আমি তো ভয়ে শেষ। ইরা, মা, তুই ওকে নিয়ে উপরে যা। ম্যাম আমাকে নিয়ে তার রুমে আসলো। অমায়িক সব সাজগোজ, রুমটা এত সুন্দর যে যেদিকে তাকাচ্ছি অবাক হচ্ছি। আমি তো রুম দেখাতে ব্যস্ত। ম্যাম তখন আমাকে বললেন, তুই বিছানায় উঠে থাক, আমি আসছি। ম্যাম কই যান আপনি? নিচে। আমার ভয় করে কেউ এসে আমাকে মেরে ফেলবে। আরে পাগলা, কে মারবে? আপনার ওই পুলিশ চাচা। উনি বাসায় নেই, আর আমি নিচে যাব আর আসবো। আচ্ছা। ইরা চলে যাওয়ার পর রুমটা ভালোভাবে দেখছিলাম। দেখতে দেখতে বিছানায় বসে পড়লাম। বিছানাটাও বেশ নরম। বসার সাথে সাথে কেমন যেন একটা নরম তুলতুলে ভাব। হঠাৎ ইরার মা রুমে প্রবেশ করলেন। আমি তাকে দেখে দাঁড়িয়ে গেলাম। উনি আমার কাছে এসে বললেন, বাবা, নাম কি তোমার? জি শুভ। ও, ইরা হয়তো পাগলামি করে এমনটা করেছে। তোমার বাবা মা ফ্যামিলি আছে, তারা এইসব শুনলে সমস্যা করবে। তুমি বিকেল পর্যন্ত থেকে চলে যেও, একটু পরে ওর রাগ কমে যাবে। আমি কিছু বলার আগেই রুমে ঢুকতে ঢুকতে ইরা বলল, ওর বাবা মা নেই, বিকেল পর্যন্ত রাখার জন্য ওনাকে আমি নিয়ে আসিনি। আর তোমাকে এসব বলতে কে বলেছে? দেখ ইরা, তোর বাবাকে তুই তো চিনিস। বাবাও আমাকে চেনে। বাইরের একটা ছেলে ধরে এনে এভাবে বাসায় ঢুকানো ঠিক হয়নি। লোকে খারাপ বলবে, সমাজ খারাপ বলবে। তো তোমরা সবাই আমাকে ওইসব বলেছিলে কেন, যে ওর সাথে আমার রিলেশন আছে? আচ্ছা, আমরা সবাই তোর কাছে ক্ষমা চেয়ে নিব। এখন তুই ছেলেটাকে বিদায় কর। না, ওকে আর কিভাবে বিদায় করব? ও আমাদের এখানেই থাকবে। মানে? আমার রাগটা কমে যাক, আমি বাবার সাথে কথা বলে নিব। তুমি যাও। তুই এখনই এসে তোর বাবার সাথে কথা বল। যাও তুমি, আমি আসতেছি। ইরার মা চলে যাওয়ার পর, ম্যাম আমি বলি কি, আপনার রাগ কমে যাওয়ার পর আমি চলে যাব।
পরিবারের সাথে এমন করতে হয় না। সবাই যেটা বলে সেটার মধ্যে থাকাই ভালো। তোর থেকে ভালো বুঝি আমি। জি ঠিক আছে। তুই যে চলে যেতে চাস, তাহলে আমাদের বন্ধুত্বের কি হবে? এরকম বন্ধু পাওয়া অনেক মুশকিল। এখন পেয়েছি, কাছে রাখার চেষ্টা করব। তুই এখান থেকে যাওয়ার কথা মুখে আনবি না। আচ্ছা ম্যাম আমার সাথে কিছু সময় কথা বলে তার বাবার কাছে যায়। সেখানে তার বাবার সাথে অনেক কথা হয়, আর সেগুলো আমাকে এসে ম্যাম বলা শুরু করলো। শোন, তোর চাকরি কনফার্ম। ড্রাইভিং করতে পারিস? না। ও আচ্ছা, বাবাকে সত্যি কথাটা বলে দিয়েছি। আর রাগের মাথায় তোর সাথে অনেক কিছুই করে ফেলেছি। তুই মন খারাপ করিস না। আর তুই আমার বন্ধু, তোকে দূরে সরিয়ে দেব না, কাছেই রাখছি আমার ড্রাইভার হিসেবে। আমি যেখানেই যাব তুইও সেখানে। খুশি তো? ম্যাম এত কিছু করলেন? আমার তো এ বাসার লোকজনদের দেখলে ভয় করে। হারে পাগল, ভয় কিসের? আর তুই থাকবি তো আমার সাথে, একা একা তো না। হুম। আর তোর থাকার জায়গাও আমার খুব কাছে। মানে? মানে পাশের রুমে। আমার রুম থেকে তোর রুম যেতে বাইরে দিয়ে ঘুরে যেতে হবে না। 2 রুমের মাঝেই একটা দরজা আছে, দেখবি? আয়। ম্যাম আমাকে নতুন রুমটা দেখিয়ে দিল। ম্যামের কোনো বান্ধবী আসলে এই রুমেই থাকতো। বন্ধু হিসেবে এটা আমার জন্য ফিক্সড। সেই যে এসে রুমে ঢুকেছি, বের হওয়ার নামই নেই। কিভাবে বের হব? বাইরে বের হওয়ার কথা মনে হলেই হাত পা ঠান্ডা হয়ে আসে। এই বাসার মানুষকে বড্ড ভয় হয়। তবে আমি জানি না তারা কেমন। বিকেলবেলা ম্যাম আমাকে নিয়ে বের হয়। ম্যাম গাড়ি চালাচ্ছে আর ধীরে ধীরে আমাকে সবকিছু শিখিয়ে দিচ্ছে। মন দিয়ে সব দেখছিলাম আর শুনছিলাম। সন্ধ্যায় আবার বাসায় ফিরলাম। বাসার কাজের লোকটা আমার খাবার রুমে এসেই দিয়ে যাচ্ছে। তার মানে বাকিদের সাথে খেতে হবে না। বাঁচা গেল। ম্যাম তার রুমে বসে অফিসের কাজ করছে, আর আমি আমার রুমে বসে কোনো কাজ নেই। একবার রুমের এপাশ থেকে ওপাশে যাচ্ছি, কখন আবার রুমের জানালা খুলে দিয়ে দাঁড়িয়ে থাকি। আমার তো আবার প্রকৃতি দেখার অভ্যাস। আর একটু রাত হলো। এবার নজর গেল নিজের ব্যাগের দিকে। ব্যাগ থেকে কাপড় এখনো বের করা হয়নি। বিছানায় ব্যাগ নিয়ে গিয়ে কাপড় বের করছিলাম, আর তখনই সেই সকালের কথা মনে পড়ে গেল। ম্যাম কি টর্চারটাই না করেছিল সকালবেলা, আর সেখানে ওনার কাছে আসা পেটে হাত রাখা। এসব মনে পড়তেই হাসি পেল। একা একা হাসছিলাম। হঠাৎ রুমের ভেতরের দরজায় নক। ম্যাম ডাকছে। তড়িঘড়ি করে উঠে গিয়ে দরজা খুলে দিলাম। জি ম্যাম আসুন। কি করতেছিস তুই? এই যে কাপড়গুলো বের করতেছি। তুই অনেক আলসে মানুষ তো। সেই সকালে আসছি, এখনো তুই কিছুই গুছিয়ে উঠতে পারিসনি। মনে ছিল না। ভাঁজ কর এখন। আমি আবার বিছানায় বসে কাপড় ভাঁজ করায় মন দিলাম। ম্যাম আমার গা ঘেঁষে বসলো। উনি খুব কাছে বসেছিল, তাই বললাম, ম্যাম একটু দূরে বসেন, সমস্যা হচ্ছে। কথাটা বলেই মনে হয় জীবনে সব থেকে বড় একটা ভুল করলাম। কথাটা বলার সাথে সাথে ম্যাম চোখ লাল করে ফেললেন। দেখে বোঝাই যাচ্ছিল বেশ রাগ করেছে। ফর্সা মানুষ, তার শরীরে রক্তগুলো সব চোখ মুখ গালে এসে জড়ো হচ্ছিল। দেখে এমনটাই মনে হচ্ছে। উনি উঠে দাঁড়ালেন আর তার রুমে চলে গেলেন দরজা না লাগিয়ে। আমি বিছানায় বসে আছি, ভাবছি ভুল যা করার তা তো করেই ফেলেছি। আমার জীবনে সুখ নেই, শুধু সমস্যা আর সমস্যা। কাপড় আর ব্যাগ ফেলে রেখেই পা টিপে টিপে তার রুমের দিকে এগোতে থাকলাম। উকি দিয়ে দেখি আমার মতোই জানালা খুলে দাঁড়িয়ে আছে, বারবার চোখ মুছছে। ওনার রাগ ভাঙাতে ওনার খুব কাছে গিয়ে দাঁড়াতে হবে, তাছাড়া এর বিকল্প কোনো উপায় নেই। আমি পা টিপে টিপে তার কাছে গেলাম। উনি কিছু বলছেন না, হয়তো টের পেয়েছেন আমি আসছি। উনি যে চালাক মানুষ, আমার রুমে প্রবেশ করা অবশ্যই টের পেয়েছেন। আমি তার পাশে গিয়ে দাঁড়াতেই, আপনি আপনার রুমে যান, নয়তো খারাপ কিছু হবে। দুঃখিত, আমার ভুল হয়েছে। আমি আপনাকে আপনার রুমে যেতে বলেছি। আমি আরেকটু কাছে গিয়ে দাঁড়ালাম, কিন্তু তার শরীরের সাথে স্পর্শ লাগেনি। রাগ উঠায়েন না আর। আচ্ছা, ইংরেজি ভাষায় বলতেছি, সরি। তোর সরির আমি? তুই যাবি এখান থেকে? একটু তো দূরে যেতে বলেছি, তাতেই এত রাগ করতে হবে? আমি তো দূরের মানুষ, দূরেই থাকবো, তাই না? না, কাছের মানুষ। না না, কাছের মানুষ তো দূরে থাকে না, কাছেই থাকে। সরি, আমি বুঝতে পারিনি। আমার বলাটা ঠিক হয়নি, আপনার কাছে আসাটা ঠিক ছিল। রাত হয়েছে, রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, সকালে অফিস আছে। রাগ কমেছে তো আপনার? কমে যাবে। এত অভিমানী আমি কখনো দেখিনি। আমি নিজেই নিজেকে প্রশ্ন করলাম, আমি ভুল করছি না তো? উনি এত বন্ধুত্বের কথা বলতেছেন, আমি তো তার ডাকে একটুও সাড়া দিচ্ছি না। আমার কি দূরে থাকাটা ঠিক হচ্ছে? উনি তো তার বন্ধুর জন্য অনেক কিছুই করেছে,
আমি তো কিছুই করতে পারলাম না, বা এখনো কিছু করিনি। আমি কি তার বন্ধুত্বের ভালোবাসায় সাড়া দিব? মনের সাথে বোঝাপড়া যখন শেষ হলো, তখন আমি তার ডান হাতটা আমার দু হাতের মধ্যে রেখে বললাম, এই তো কাছে এসেছি, আর দূরে যাওয়ার কথা বলবো না। অমন ভুল কখনো হবে না, সরি। সত্যি তো? উনার কণ্ঠ শুনে মনে হচ্ছিল অভিমানটা অনেকটাই কমেছে। কেন যে ম্যাম এমনটা করে? ম্যাম, এখন যাই তাহলে। কাছে থাকতে ভালো লাগছে না। আপনি তো বললেন কাল অফিস আছে, আমাকে ঘুমাতে বললেন। পরে ঘুমাবি। ম্যাম আনমনে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন। তার ডান হাতটা তখনই আমার দু হাতের মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করছিল তখন। সেটা যে কি আমি ঠিক বলতে পারবো না। আমি ম্যামের মুখের দিকে তাকালাম, দেখি মিটিমিটি হাসছে। আমি তার হাসি দেখে প্রশ্ন করেই বসলাম, এভাবে আনমনে বাইরে তাকিয়ে কি দেখেন? বাইরে কি দেখি? তোকে। আমাকে মানে? আরে পাগলা, তুই আমার জীবনে এমন ভাবে আসলি, মানে আমি ভাবতেই পারিনি। তোর মতো একটা গাধা, তবে ভালো মানুষের সাথে বন্ধুত্ব হয়েছে। তবে আমার পোড়া কপাল। কেন? তুই আমাকে দেখে ভয় করিস, তেমন কথা বলতে চাস না। আমি যা বলি শুধু সেটাই করিস। আর কি করব? যাই হোক, সব ঠিক হয়ে যাবে। যা এখন ঘুমিয়ে পড়। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। পরদিন সকালবেলা থেকে অফিস করা শুরু করলাম। ম্যামের সাথেই সবসময় থাকা, উনি যা বলে সেগুলো শোনা এবং করা, এগুলোতেই ব্যস্ত। দিনকে দিন যাচ্ছিল, আমার অবস্থা ততই ভালো হচ্ছিল। ম্যামের সাথে কথা বলতে এখন আর ভয় লাগে না। কোনো কিছু লাগলে সোজা সাপটা বলে দেই। এদিকে ড্রাইভিংটাও একটু একটু শিখেছি। তাদের বাসার দু একজনের সাথে কথাও হয়েছে। মোটামুটি সবকিছু স্বাভাবিকের দিকেই বলা যায়। কিন্তু এমনটা একটা দিন আসলো, সেদিন আমার স্বাভাবিক মন আর ঠিক থাকলো না। ম্যামের বাবা ম্যামের বিয়ের জন্য ছেলে দেখেছে। আজ অফিসে যাওয়া হয়নি আমাদের, কারণ ছেলে পক্ষ দেখতে আসবে। কিন্তু আমার কেমন জানি ভয় ভয় লাগছে। বারবার মনে হচ্ছে ওনার বিয়ে হওয়ার কি দরকার? এমন থাকলেও তো পারে। আমি যা ভাবছি সেটা তো ভুল, বিয়ে তো হবেই। আমি আমার রুমে বসে ছটফট করছিলাম। ম্যামের রুমে বারবার উকি দিচ্ছি। উনি বেশ স্বাভাবিকভাবেই আছেন। দেখে মনে হচ্ছে না উনি কোনো টেনশন বা ভয় আছেন। তাহলে আমি ভয় করছি কেন? আমি তাকে হারানোর ভয় করছি না তো। ছি ছি, তাকে হারানোর কি আছে? সে তো আর আমার না। ম্যাম আমাকে বলেছিল উনি আমাকে ভালোবাসেন, সেটা ছিল বন্ধুত্বের। আর আমি যেটা ভাবছি সেটা তো অন্য কিছু। না, নিজের মনের অজান্তেই তাকে ভালোবেসে ফেললাম। এসব কখন হলো? আমি তো এইরকম কিছু ভাবিনি তার সম্পর্কে। পরক্ষণেই মনে হলো আমি তার চিন্তায় দিন পার করেছি। সেখান থেকেই এই অবস্থা। নিজের রুমে আর থাকতে পারলাম না। বিছানা থেকে উঠে ম্যামের রুমে চলে গেলাম। ম্যাম বসে বই পড়ছেন। আমাকে দেখে বললেন, কিছু বলবি? বল। আপনাকে দেখতে আসছে। তুই তো জানিস, নতুন করে প্রশ্ন করার কি আছে? যদি তারা আপনাকে পছন্দ করে, আপনি কি রাজি হবেন? ছেলে যদি ভালো হয়, পরিবার যদি ভালো হয়, তাহলে মানা করব কেন? তাই ঠিক। এটাই বলতে আসছিলি? না। সকাল সকাল তোতলানো শুরু করেছিস? কিছু হয়েছে? একটা কথা বলার ছিল। ম্যাম আমার দিকে তাকিয়ে বইটা বন্ধ করে পাশে রাখলো। তারপর আমাকে তার সামনাসামনি বসতে বলল। তোকে দেখে মনে হচ্ছে আমাকে কিছু বলতে চাচ্ছিস, কিন্তু ভয় করতেছিস। হ্যাঁ, ওই রকমই। ভয় নেই, বল। কিছু বলবেন না তো? আরে আমি তোর বন্ধু না, তোকে কি বলবো পাগল? ভয় নেই, বল। আপনি আপনার বাবাকে বলে বিয়েটা ক্যান্সেল করে দেন। ওই বিয়ে তো ঠিকই হয়নি, এখনই কিভাবে ক্যান্সেল করে দিব? আর কেন ক্যান্সেল করব? আরে আপনি চলে গেলে আমি কিভাবে থাকবো? ওই কিভাবে থাকবি মানে? তুইও থাকবি বাসার বাকি যারা যেভাবে আছে সেভাবে। আমাকে ছাড়া আপনি কি থাকতে পারবেন? ম্যাম আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার কথা শুনে হয়তো সে অবাক হয়েছে। এই বাসায় বিয়ে করেন মানে? তোর মাথা গেছে নাকি? আই লাভ ইউ। মুখ ফসকে হোক আর যেভাবে হোক কথাটা বলে ফেললাম। মনে মনে ভাবছিলাম বাংলায় বলবো, কিন্তু মুখ থেকে ইংরেজিতেই বেরিয়ে গেল। আমার কথা শুনে ম্যাম মিটি মিটি হাসতেছেন। তুই যা বললি ভেবে বলেছিস? না। কেন? ভাবার কি আছে? আমার যেটা নিয়ে ভয় হয়েছে সেটার জন্য বলেছি এটা। কি নিয়ে ভয় হয়েছে? আপনার চলে যাওয়া। আমি চলে গেলে তো কি হয়েছে? তুই একটা বিয়ে করবি, তার সাথে থাকবি, সে তোর কেয়ার করবে। আপনাকে লাগবে। বাচ্চাদের মতো আবদার করতেছিস কেন? জানি না। এক অন্যরকম শুভকে দেখছি, যে কখনো এভাবে আমার কাছ থেকে কিছু চায়নি। আচ্ছা কি লাগবে?
কি জন্য লাগবে সবকিছু বুঝিয়ে বল। আমি কিছু বোঝাতে পারবো না। আপনাকে লাগবে, আর আপনাকে ভালোবাসার জন্য লাগবে। আমার এমন কথা শুনে ম্যাম লজ্জায় তো শেষ, অন্যদিকে তাকিয়ে হাসতেছে। হাসি থামিয়ে বলল, তো এখন আমাকে কি করতে হবে? আপনি বোঝেন না? যতই বুঝি, কিন্তু আপনাকে বলতে হবে। কি করতে হবে বলেন। একবার তো বললামই যে ভালোবাসি, আর আমার কাছে থাকতে হবে। যদি বলি ভালোবাসি না? আমি চুপ করে রইলাম। এই এই কথার উত্তর দে। আমি কিভাবে আটকাবো? চলে যাবেন, আমিও চলে যাব। কোথায় যাবি? জানি না। ও, তো বলেন, ভালোবাসার বীজ কবে বপন করেছিলেন, আর সেটা থেকে চারা গাছ হলো কিভাবে? ইরা নামের একটা পাখি আমার জমিতে এসে তার মুখ থেকে ভালোবাসার বীজটা ফেলে দিয়ে চলে যায়, আর সেই বীজটাই। পুরোটা বলার আগেই ম্যাম হাসতে হাসতে শেষ। উনার হাসি দেখে আমার রাগ হচ্ছিল। আমি ওনাকে কিছু বোঝাতে যাচ্ছি, আর উনি হেসে উড়িয়ে দিচ্ছেন। উনি হাসি থামিয়ে বললেন, আজ সকালটা অন্যরকম ভাবে শুরু হলো। এমন হাসির কথা কখনো শুনিনি। উনার কথা শুনে বেশ লজ্জা পেলাম। হয়তো মনের কথাটা বলা ঠিক হয়নি। আমি তার সামনে থেকে উঠলাম আর নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়ালাম। ম্যাম ডেকে বললেন, কই যাস? ঘুম পাচ্ছে, ঘুমাবো। ঘুম নাকি রাগ? না, ঘুম। রাগ। না ম্যাম, ঘুমই পাচ্ছে। আমার জানা আছে, তুই এখানে এসে বস। কথা না শুনলে বকা দিবে। বাধ্য হয়ে আবার তার সামনাসামনি বসলাম। আমার আর তোর মাঝে সম্পর্কটা কিসের? বন্ধুত্বের। তো আমি কি বন্ধুর কথা শুনে হাসতেও পারবো না? পারবেন। আর হাসলেন তো? কথার মাঝে এমন রাগ সুর ভাসতেছে। না, রাগ করিনি। আচ্ছা, ভেবে দেখ তো, তুই যে আমাকে ভালোবাসার কথা বললি, সেটা নিয়ে আমি কি কোনো উপহাস করেছি? তোর কথা শুনে হাসি পাচ্ছিল, তাই একটু হাসলাম। আর আমাকে যেটা বললি সেটার উত্তর না নিয়ে কই যাস? হ্যাঁ, আমি ভুলে বলে ফেলেছি, সরি। লাত্তি খাবি কুত্তা। ভালোবাসি বল। আপনি হাসবেন তাই বলবো না। আমার ভালোবাসার দাম আছে। ওরে বাবা, একটু হাসছি তাই কত রাগ। তো শুনি, আপনার ভালোবাসার দাম কত? সেটা আপনার না জানলেও হবে। আপনি বই পড়েন। আমি গেলাম। আমি চলে যাচ্ছিলাম, উনি আমার হাত ধরে ফেললেন। কেমন কান্না কান্না কণ্ঠে বললেন, ওই পাগল, আমি তোমার ভালোবাসা নিয়ে উপহাস করিনি তো। আপনি যে হাসলেন। না পাগল। ইরা আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো, আর অভিমানী কণ্ঠে বলল, প্রত্যেকটা গল্পে আমি তোমাকে প্রপোজ করি, তুমি কি করো? তুমি চুপ থাকো, তোমার জন্য ওয়েট করতে হয় আমার। এই গল্পেও তুমি অনেকটা লেট করেছো। আমার কি অপেক্ষা করে থাকতে কষ্ট হয় না? তুমি আমার জন্য কিছুই করো না, আর করতেও হবে না। শুধু ভালোবাসলেই চলবে। আর হ্যাঁ, রাগ দেখাও কেন আমাকে? রাগ শুধু তোমারই আছে, আমার নেই। আর কখনো যদি তোমার কথায় রাগের সুর পাই, তো তখনই ব্রেকআপ। উনি যা বললেন তাতে মুখের কথা কেড়ে নেওয়ার মতো। আচ্ছা, আমি বাবাকে তোর কথা একবার সিরিয়াসলি বলবো। না। কেন? উনি যদি মানা করে, আর আপনাকে যদি সরিয়ে বা আমাকে যদি। বন্ধুত্বের উপর বিশ্বাস রাখ। ইরা আমাকে ছেড়ে দিল, সেও বেশ চিন্তিত, সাথে আমিও। আমি ওই পরিস্থিতির সময় শুধু তার কথাই ভাবছিলাম, অন্য কোনো কিছুই মাথায় আসছিল না। দুপুরে ইরাকে দেখতে আসলো, দেখে চলে গেল। হয়তো তারা পছন্দ করেছে। পছন্দ না করে উপায় নেই। রুমে বসে হতাশ হওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। ইরা সেই যে বেরিয়ে গেছে, আর রুমে আসার নাম নেই। আমিও বাইরে যাওয়ার সাহস পাচ্ছি না। দুপুরে শুধু বাড়ির কাজের মেয়েটা খাবার দিয়ে চলে যায়। আমার এমন অবস্থা মনে হচ্ছে কোনো কারাগারে আছি। বাইরে বেরোনোর কোনো পথ নেই। সন্ধ্যায় ইরা রুমে আসলো। উনি আসতে না আসতেই আমিও তার রুমে গেলাম। আর গিয়ে যা শুনলাম সেটা আমি কখনোই ভাবিনি। উনি বলতে শুরু করলেন, বাবার ছোটবেলার বন্ধুর সাথে আমার বিয়ে ঠিক করেছে। ওনারা আমাকে দেখে পছন্দ করেছে। আজ ওনাদের যে হাসি মুখ দেখলাম, সেটা আমি ভাঙতে পারবো না। কথাটা শুনে বুকের ভেতরটা কেমন যেন আটকে গেল। মনে হলো বুকে পাথরের ভর করছে। শুনেছি বুক ভার হলে চোখে পানি চলে আসে। আমি কোনো রকম চোখের পানি সামলিয়ে বললাম, সমস্যা নেই, আপনি যেটা করেন। তুই আমার উপর রাগ করলি, তাই না? আরে না, আপনার সিদ্ধান্তে আমি খুব খুশি। পরিবারের কথা চিন্তা করে সব করতে হয়। তোমার কথায় কান্নার আওয়াজ পাচ্ছি। আরে না, কি যে বলেন, কান্না করব কেন? আমি রাজি হওয়াতে আমার বাবা যে খুশি হয়েছে, সেটা আমি তার চোখ মুখ দেখেই বুঝেছি। আচ্ছা, আপনি করেন, আপনি রেস্ট নেন, আমি আমার রুমে যাই। ইরা কিছু বলল না, চুপ করে বসে থাকলো। হয়তো আমার কথাও সে ভাবছে। আমি রুমে এসে আর কি করব? ছেলেদের তো আওয়াজ করে কান্না করতে নেই, লোকে খারাপ বলবে।
রুমের মধ্যে কিছুক্ষণ থাকলাম, ভালো লাগলো না। বাসার ছাদের দিকে রওনা দিলাম। আমি কখনো যাইনি এই বাসার ছাদে, এই প্রথম যাচ্ছি। ছাদে পৌঁছে এক করে চুপটি করে দাঁড়িয়ে আছি। ভাবছি ম্যামের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব, কারণ এ কষ্ট সহ্য করার মতো না, আমি সহ্য করতে পারছি না। হঠাৎ ছাদে কারো উপস্থিতি টের পেলাম। একটা লোক আমার দিকে এগিয়ে আসছে। কাছে আসতেই তার ফেস দেখে বুঝলাম এটা ইরার কাকা। এই শীতে এত রাতে ছাদে কি করিস? না মানে এমনি বাতাস খেতে আসছিলাম একটু। কি, এই শীতে বাতাস? রুমে বসে ভালো লাগছিল না, তাই আর কি। বেশ চালাক তুই। ভাবছি কি চালাকি করলাম। আমার কথা সোজা উত্তর দিবি। জি স্যার। ইরাকে ভালোবাসিস? কি বলবো বা কি বলা উচিত? সত্যিটা কি বলবো? আবার আমার কোনো বিপদ আসবে না তো? সত্যিটাই বলবো, যা হবার হবে। ভালোবাসি। এই জন্যই তোকে চালাক বলছি। তো কতদিন হলো তোদের রিলেশনের? কয়েক ঘন্টা। মানে? আজ সকালে উনাকে ভালোবাসার কথা বলেছি। তো সে কি বলছে? প্রথমে হ্যাঁ বলেছিল, তারপর? ছেলেপক্ষ দেখে যাওয়ার পর আমাকে মানা করে দেয়। কেন? উনি এই বিয়েতে রাজি হওয়ায় আপনারা বাসার সবাই খুশি হয়েছেন অনেক। আপনাদের হাসি মুখ দেখে এসে উনি আমাকে মানা করে। বাহ, তুই তো বেশ সাহস নিয়ে আমার সাথে কথা বলছিস। ভয় করছে না তোর? আপনি তো সত্যিটা বলতে বললেন। তো তুই এখন কি করবি? চলে যেতে হবে এখান থেকে। রাতেই? না, সকালে ওনার দেখা করে চলে যাব। বাহ, তো দেবদাস হয়ে কোথায় ঘুরে বেড়াবি? আমি চুপ হয়ে গেলাম। উনি মজা নিচ্ছেন বোঝাই যাচ্ছিল। চুপ হয়ে গেলি কেন বল? জি স্যার, কিছু না, আমি আসলে ভুল করেছি, মাফ করে দিন। আমি কাল সকালে চলে যাব। যা রুমে যা। জি। এই শোন। বলেন। স্মোক করিস? জি না। বাসা কোথায় তোর? রাজশাহী। সমস্যা? জি স্যার, বুঝলাম না। কিছু না, সকাল সকাল চলে যাস। নেক্সট টাইম আমার সামনে পড়লে সমস্যা হবে তোর। আমার সামনে যেন না দেখি। জি স্যার, আর দেখবেন না আমাকে। রুমে আসলাম, তার সাথে কথা বলতে ভয় তো করছিলই না, মনে হচ্ছিল আরো কিছু সময় কথা বলি। তারপর ভাবলাম আমার সাথে তার যে কথাটা হয়েছে এটা ম্যামকে জানানো দরকার। চলে গেলাম তার কাছে, যেসব কথা হয়েছে সব বলে আবার নিজের রুমে আসলাম। কিছু সময় পর মনে হলো আসল কথাটা মানে আমি যে কাল চলে যাব এটা বলাই হয়নি। আবার ঢুকলাম তার রুমে, আর ঢুকতেই চোখ কোনো কিছুতে আটকে গেল। উনি ড্রেস চেঞ্জ করছিলেন, যা দেখার আমার চোখ দেখে ফেলেছে। আমার কোনো দোষ নেই, আমি নিজেই অন্যদিকে ঘুরে রুমে চলে আসবো, তখনই উনি বললেন, এই দাঁড়া। ম্যাম আমি কিছু দেখিনি। কিছু দেখা না দেখার কথা আমি বলিনি। কি বলতে আসছিলি সেটা বল। আমি কাল সকালে চলে যাচ্ছি। আরে, অন্যদিকে ঘুরে আছিস কেন? আমার শরীরে পোশাক আছে, এখন এইদিকে তাকা। ঘুরে তার দিকে তাকালাম, এখন সব ঠিকঠাক আছে। কি যেন বলতেছিলি? এত জায়গা থাকতে রুমের ড্রেস চেঞ্জ করতে হবে কেন? এইটা বলতে আসছিলি? না। তুই বলবি নাকি মাইক শুরু করব? বলছি আমি কাল সকালে চলে যাচ্ছি। কোথায়? আমার গ্রামের বাড়ি। কেন? আমি এখানে থাকতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে। এতদিন তো দম বন্ধ হয়নি, আজ হচ্ছে কেন? দেখেন, ভালোবাসার মানুষটি চোখের সামনে থেকে এভাবে হারিয়ে যাবে, আমি এটা দেখতে পারবো না। তুই যদি যাস ব্রেকআপ করে তারপর চলে যাবি। ঠিক আছে, ব্রেকআপ। যা বলার বলে এসে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। ওনার কথা ভাবতে ভাবতে চোখের পাতাটা বন্ধ হয়ে গেল। রাত তখন কত হয়েছে আমি জানি না। আমার কম্বলের নিচে কাউকে অনুভব করলাম, কেউ একজন এখানে এসে শুয়ে আছে। নিজের ঘুম ভাঙাতে চোখ খুললাম, কম্বলটা মাথার উপর থেকে সরিয়ে দেখি ইরা আমার পাশে শুয়ে আছে। আমি উঠে বসাতে ফেলফেল করে আমার দিকে তাকিয়ে আছে। উনাকে দেখে অবাক হয়ে যাই আমি। কয়েকদিন পরে যার বিয়ে, সে আমার রুমে আমার সাথে একই বিছানায় এসে শুয়ে আছে। এর মতলবটা কি? যেমন ছিলি তেমন করে শুয়ে থাক। আপনি এখানে কি করেন? দেখছিস না শুয়ে আছি? আপনার রুমে যান। এখানে কি? এটাও আমার রুম। এভাবে এত কাছে আসা ঠিক না। কোনটা ঠিক তোকে বলতে বলছি আমি? যেমনটা ঘুমিয়েছিলি তেমনটাই ঘুমিয়ে থাক। শোনেন, আপনি আমাকে কিছু বলতে দিল না। উনি উঠে আমার মুখ চেপে ধরলো, তারপর শুয়ে দিয়ে উনি আমার পেটের উপর বসে কম্বলটা আমার মাথার পেছনে গুজে দিল। তারপর তার ফোনের লাইট অন করে সাইডে রাখলো। ম্যাম তার পা দুটো ভাঁজ করে ভালোভাবে আমার পেটের উপর বসলো, তারপর তার হাত দুটো গালে রাখলো। বাইরে থেকে এই অবস্থা দেখে মনে হবে একটা ত্রিভুজের মতো, ভেতরে আলো থাকায় ছোট্ট একটা 3 কোণা ঘরের মতোই লাগছিল। তারপর
তোর সাহস কি করে হয় আমার সাথে ব্রেকআপ করার? আমি চুপ। শুভ, উত্তর দে, না হলে তোর খবর আছে। আপনার যাতে ভালো হয় সেই জন্যই করেছি। তুই ব্রেকআপ করার কে? করলে আমি করব। আমি করতে পারি না। তুই কেন করবি? ভালো তো আমি বাসি, ব্রেকআপ আমি করব। আর আমি কি ভালোবাসি না? আমার থেকে কম, তো তোর ব্রেকআপের কোনো দাম নাই। আচ্ছা, আপনি পেটের উপর থেকে নামেন, ব্যথা করতেছে। করলে করুক, আমি কি করব? আপনি যা করছেন সেটা ঠিক না। কি করতেছি আমি? এই যে এইভাবে বসে আছেন, আবার তোকে জ্ঞান দিতে বলেছি আমি। জি না। এরপর ইরা তার হাত দিয়ে আমার ঠোঁট স্পর্শ করা শুরু করলো, নাকে চোখে হাত বুলিয়ে দিল। আমি যে বসে আছি তাতে কি তোর বেশি কষ্ট হচ্ছে? না, কিন্তু এইরকম ভাবে হাত দিচ্ছেন, এটা ভালো লাগছে না। আই লাভ ইউ। নতুন বরকে বইলেন, কথাটা বলার সাথে সাথে গালে চর বসিয়ে দিল। আই লাভ ইউ টু বল, নয়তো আরো মারবো। টুট টুট টুট। কিসের টু টু? পুরোটা বল। ভালোবাসি আমিও। ওয়াও, খুব বলেছেন। চলো এখন রোম্যান্স করি। ম্যাম ওয়েট, কিসের রোম্যান্স? আমি তো আপনার বর না, এগুলো ঠিক হবে না। আপনি আপনার রুমে যান। আহারে, আমি তো রোম্যান্স করবই, সে বিয়ে হোক আর না হোক। ম্যাম, কি? ছেড়ে দেন না। ওলে, খুব ভয় লাগছে তোমার? ইরা বসা থেকে এবার আমার পুরো শরীরের উপর শুয়ে পড়লো। ভয়ে বুকের মধ্যে দুরুম দারুম শব্দ হচ্ছে। ইরা এবার আমার বুকের উপর হাত রেখে তাতে তার থুতনি রাখলো, আর বোকা বোকা গলায় বলল, ভয় নেই, এই যে তোমার কাঁধ থেকে মাথা পর্যন্ত আজ আমি এইটুকুতে আমি যা ইচ্ছা করব। ওনাকে আর থামাতে পারলাম না। ভেতরে ফোনের লাইট নিভিয়ে দিয়ে আমার ঘাড়ে আর গলায় তার ঠোঁটের স্পর্শ দেওয়া শুরু করলো। তার খোলা চুলগুলো আমার দিকে হেলেছিল, আর উনি তো তার কাজ করেই যাচ্ছেন। কিছু সময় পর, আমি তোমার বুকে এখন ঘুমাবো, সকালে আমাকে ডেকে দিও। আমি কিছু করতে পারি না। তুমি আবার করবা? তুমি মানে, সরি, আপনি যেগুলো করলেন। ওই না, তুমি কেন করবা? তুমি কিচ্ছু করতে পারবে না। হুম। রাগ। আরে না, কি বলেন, রাগ করবো কেন? সরি। ইরা ফোনের লাইট আবার অন করলো। উনি ওনার গলা থেকে ওড়নাটা সরিয়ে দিতে নিচ্ছিল, আমি থামিয়ে দিলাম। কি করছেন? তুমি না বললে কি যেন করবা? আপনার ওই গলাটুকুই লাগবে। হ্যাঁ, এই আমাকে কিছু করতে দিল না, আর এখন উনি বায়না ধরে বসে আছেন। লোভ তো আপনি ধরিয়েছেন। এই, আমার দোষ দিবা না একদম। লোভ সামলাতে পারো না তুমি? হুম। এই যে গলাটুকুই শুধু, এর নিচে আসলে মায়ের ওকে। আচ্ছা। কি মানুষ রে বাবা, নাও করে না। আমি উঠে বসে ওনার গলায় আমার ঠোঁটের স্পর্শ দিতে লাগলাম। ইরার মতো আমি বেশি সময় নিলাম না। একটু পরে বললাম, রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। হুম, এটা আমার রুম। এখানেই থাকবে? হ্যাঁ। দুজন একে অপরের দিকে তাকিয়ে আছি। তাকিয়ে থাকতে থাকতে দুজনই কান্না করে দেই। ইরা আমাকে বলল, এই তুমি কান্না করতেছো কেন? এভাবে কখনো তো পাবো না। ধুর, পাগলকে বলে পাবে না। তুমি তো চলেই যাবে। আমি থাকার চেষ্টা করব। আর তুমি কান্না করতেছো কেন? বলা যাবে না। বলো না। পাগলটাকে অনেক ভালোবেসে ফেলেছি। ইরার আমার কপালের সাথে তার কপাল ঠেকালো। ওর চোখের পানি আমার মুখের উপর পড়ছে। অনেক কান্না হয়েছে, থামো। এখানে থাকবো, না করো না প্লিজ। আচ্ছা থাকো। তোমার বুকের উপর ঘুমাবো। হুম। রাগ করবে না তো? না। ইরা আমার গালের সাথে গাল লাগিয়ে শুয়ে পড়লো। দুজন ভোরে উঠবো, উঠে হাঁটতে বের হব। হ্যাঁ, তোমার কাকা আমাকে চলে যেতে বলেছে সকালে। ওনার সাথেই বের হব। কি? তোমাকে কিছু ভাবতে হবে না। উনি আমাকে দেখলে গুলি করবে। আমি যদি বলি জামাই বলে ডাকবে। মানে? তুমি যে বললা ওনার সাথে কথা বলছো, হুম। উনি আবার আমাকে কল করেছিল, আমি সব সত্যিই বলেছি। তারপর উনি কি বললো জানো? কি বললো? আমাদের বিয়ের দায়িত্ব উনি নিয়েছেন, সব উনি সামলাবেন। উনি তোমাকে অনেক পছন্দ করেছেন। কি জন্য? সেটা আমি কিভাবে বলবো? সত্যি কথা বলেছো, তাই মনে হয় ভালো লেগেছে তার। ও। আর কোনো কথা না, এবার শুধু ঘুম হবে, ঘুম ঘুম আর ঘুম হবে। চোখ বন্ধ করো পাগল। দুজনেই ঘুমিয়ে গেলাম। পরদিন ভোরে ইরা আমাকে ডেকে তুললো। তারপর হাঁটতে বের হলাম। পথে সত্যি সত্যি ইরার কাকার সাথে দেখা হলো। উনি আমাদেরকে দেখে মুচকি হাসলেন, কিন্তু কিছু বললেন না। এই চলো জগিং করি, ভুঁড়ি হতে দেওয়া যাবে না। ভুঁড়িওয়ালা বর আমার পছন্দ না। ওনার কথা শুনে মুচকি হাসা ছাড়া উপায় নেই। সকালে সব কাজ শেষে অফিসে আসলাম দুজন। অফিসের কেউ এ ব্যাপারে কিছু জানে না, তাই কোনো সমালোচনাও হয়নি।
এসব বিষয় জানলে কেউ না কেউ আমাকে জিজ্ঞাসা করতই। দুপুরের পর এক শার্ট প্যান্ট কোট পরা ভদ্রলোক ইরা রুমে ঢুকলো। লোকটিকে দেখে কেমন যেন সন্দেহ হচ্ছিল আমার। কিছু সময় পর ইরা আমাকে ডাকলো। যাক, সন্দেহ এবার দূর হবে। রুমে ঢুকে দেখি ম্যাম বেশ রাগান্বিত। জি ম্যাম, বলেন। এই যে, এটাই আমার পাগল, দেখিনি। আমি মনে মনে ভাবছি, হ্যাঁ, ম্যামের লাজ লজ্জা কিচ্ছু নেই, এইভাবে কেউ পরিচয় করিয়ে দেয়? তো কিছু বলবেন আর? এরকম একটা ছেলেকে আপনার পছন্দ? ওর কিছু আছে? দেখতে তো কেমন জানি লাগে। ওই আমার পাগলের মধ্যে কি আছে না আছে আমি জানি, আপনাকে বুঝতে হবে না, আপনি আসতে পারেন। ভেবে দেখেন, এর সাথে থাকলে আপনার জীবন নষ্ট হতে পারে। এই শালা, ভাষা খারাপ করবি না। জীবন নষ্ট হবে মানে? ম্যাম তো তাকে মারার জন্য উঠেছে। এতক্ষণে বুঝলাম এই লোকটাই ম্যামকে দেখতে আসছিল। ম্যাম যেভাবে মারার জন্য দাঁড়িয়েছে, লোকটি ভয়ে চেয়ার উল্টে পড়ে যায়। ম্যামকে থামিয়ে আমি ওনাকে টেনে তুললাম। দেখছিস আমার পাগলের মধ্যে কি আছে? সে চলে গেল। ম্যাম, এইভাবে কেউ ভয় দেখায়? আরে ভাই বলিস না, মাথাটাই খারাপ করে দিছে। আমি কত বুঝালাম, বুঝলোই না। আমি বাইরে চলে আসছি। ম্যাম তখন পেছন থেকে ডাকলো। ওই আমার পাগল। জি ম্যাম, বলেন। উনি মুচকি হেসে বললেন, কিছু ফাইল কপি করতে হবে, একটু সাহায্য করবেন? আমি করে দিচ্ছি। আরে আমার রুমের মেশিনে কালি নেই, তুমি ম্যানেজারের রুম থেকে বের করে নিয়ে আসো। আচ্ছা। ইরা ফাইলগুলো আমার হাতে দিল। উনিও ফাইলটা ধরে আছেন, আমিও এক পাশে ধরে আছি। উনি ছাড়ছেন না। রাগ করলে নাকি আবার? ছি, না ম্যাম, রাগ করবো কেন? এই যে কাজ করাচ্ছি। এটা তো আমারই কাজ। তোমাকে দিয়ে কাজ করাতে ইচ্ছে করে না গো। আমার কাজ করতে ইচ্ছে করে। স্যার, যান এখন এগুলো কপি করে নিয়ে আসেন। আর হ্যাঁ, আজ বাসায় ফিরতে রাত হবে, সন্ধ্যায় বাইরে গিয়ে খেয়ে এসে আবার কাজ শুরু করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সন্ধ্যায় দুজন বাইরে গিয়ে খেয়ে আসি, তারপর আবার কাজ শুরু। বিকেল থেকেই আমি ম্যামের রুমে বসে ওনার কাজ দেখছি মনোযোগ দিয়ে। মাঝে মাঝে কথা হচ্ছে। কাজ শেষের দিকে ম্যাম তখন বলল, আজ কি করব জানো? কি করবেন? এই যে, তুমি করে বলো। কি করবা? এক জগ চা বানিয়ে দুজন রাত 10টার পর ছাদে যাব। কেন? গল্প করব। এই ঠান্ডায় ছাদে? রুমেই তো ভালো। আরে না, ছাদে আগুনের ব্যবস্থা করব, তুমি আমি পাশাপাশি বসে চা পান করব আর গল্প করব। আর স্যার, মানে আপনার বাবা যদি দেখে? ও পাগল রে পাগল, কাকা তো বাবাকে সব বলে দিয়েছে। বাবা আবার তার বন্ধুকে মানা করে দিয়েছে, আর সেই জন্যই ছেলেটি আমার কাছে আসছে রিকোয়েস্ট করার জন্য, যাতে আমি মানা না করি। তারপর তোমার কথা বললাম, তোমাকে দেখালাম। ও, এই ব্যাপার? জি, এখন বাসায় সব চলবে। সব চলবে মানে? বাসায় চলো, বাসায় গিয়ে বুঝাবনি, ঠিক আছে পাগল? কাজ শেষে আমরা বাসায় আসলাম। প্রতিদিনের মতো আজ আমাকে আর একা খেতে হলো না, সবার সাথে বসে খাচ্ছি। বেশ ভয় নিয়েই টেবিলে বসে আছি। ধীরে ধীরে সবার সাথে পরিচিতি হলাম। খাওয়া শেষে ইরার বাবা আমাকে ডেকে বাইরে নিয়ে গেলেন। দেখো, বাসার সবাই তোমাকে মেনে নিচ্ছে, শুধু আমি বাদে। এর পেছনে কারণও আছে। তুমি সামান্য একটা মানুষ, কত বড় ফ্যামিলির দিকে হাত বাড়িয়েছো সেটা খেয়াল করেছো? ধরো কাল তোমাদের বিয়ে দিয়ে দিলাম, তারপর আমার মেয়েকে নিয়ে উঠাবে কোথায়? স্যার, বেয়াদবি মনে না নিলে একটা কথা বলি। বলো। আপনার মেয়ে বলেছে ও কাজ করে খাওয়াবে কিছুদিন। এর মাঝে আমিও কিছু একটা করে ফেলতে পারবো ওর সাহায্যে। আমরা এমনটাই ভেবেছি। ও, বউয়ের হাতের কামাই খাবে? না, বন্ধুর হাতের কামাই খাবো। মুখের উপর কথা বলছো। আমি তো বলেই নিলাম, কিছু মনে করবেন না। ওকে, দুদিন পর তোমাদের বিয়ে। সমাজের নিয়ম অনুযায়ী আমার মেয়েকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যাবে। কোথায় যাবে সেটা আমি জানি না। ওকে? জি স্যার। কথাটা ইরাকেও জানিয়ে দিও। জি। ইরার বাবা আমাদের উপর বেশ রেগে আছেন। রাগাটাই স্বাভাবিক, যা কাজ করেছি। বাইরে দেরি না করে ইরার কাছে গেলাম, গিয়ে কথাগুলো বললাম। এত তাড়াতাড়ি বিয়ে? ভাবলাম মাসখানেক একটু প্রেম টেম করবো, এখানে ওখানে ঘুরতে যাব, সেগুলো মনে হয় আর হবেই না। বিয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, আগে তো বাসা ঠিক করতে হবে। তুই বেটা এত টেনশন নিতেছিস কেন? তুই বাবাকে বলেছিস বন্ধুকে বিয়ে করতেছিস, তাই না? হুম। তো তোর বন্ধু থাকতে এত টেনশন কেন? শোন, আমি একটা ফ্ল্যাট কালকের মধ্যে কিনে নেব। আর হ্যাঁ, সংসার করতে অনেক কিছুর প্রয়োজন, সেগুলোও কিনতে হবে। হুম,
বিয়ের পর সংসারে তুমি আমি 50-50 খরচ দিব। আমি এত টাকা কই পাবো? ও হ্যাঁ, তাও তো একটা কথা। আচ্ছা শোন, উপায় একটা বের করেছি। আমি দিব 80%, আর তুই 20%, আর ভালোবাসা দিবি তুই 99%, আর আমি 1%। কি? না, আপনি আমাকে ভালোবাসবেন না। যদি সংসারে 50-50 খরচ দিতে পারেন, ভালোবাসাটাও তেমনই ভাগ হবে। এটা কোনো কথা? তো নিজেদের মধ্যে রাজনীতি করাটা কি ঠিক? দেখ, আন্দোলন করতে থাক, কাজ হয় কিনা। মনটা একটু নরম করেন। আপনি যদি আমাকে 100% ভালোবাসা দেন, তো ভালোবাসার পিপাসায় আমি তো মারা যাব। ওই মুখে ওসব মারা যাওয়ার কথা আনবি না। জি ম্যাম। যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আচ্ছা। ফ্রেশ হয়ে দরজা লাগিয়ে দিলাম, কারণ দরজা খোলা থাকলে আজ আর ঘুমাতে দিবে না। ঘুম প্রায় চলেই আসছে, সেই সময় ডাকাডাকি শুরু করলো। মুখে বিরক্তি নিয়ে দরজা খুললাম। ওই এখনই ঘুমাচ্ছিস কেন? চা রেডি, চল ছাদে যাব। ওকে চলেন। ঘুমের 12টা বেজে গেল। দুজনে গিয়ে ছাদের মাঝখানে কিছু কাঠখড়ি দিয়ে আগুন জ্বালিয়ে নিলাম। ওনার সব কথা শুনতে হচ্ছে। এদিকে আমার নাজেহাল অবস্থা। নিচে থেকে উপরে এতগুলো কাঠখড়ি আনা, তাও আবার চোখে ঘুম নিয়ে প্রচন্ড রকমের বিরক্ত লাগছিল। আমি আর ইরা আগুনের খুব কাছাকাছি বসলাম। সে আমার শরীর ঘেঁষে বসলো। সে জগ থেকে একটা কাপে চা ঢাললো, তারপর কাপটা আমার হাতে দিয়ে বলল, আগে তুমি খাও, এই পুরোটা না, কিন্তু জাস্ট এক চুমুক, তারপর আমি, তারপর আবার তুমি খাবে। ইরা কথাটা বলে আমার হাতের মধ্যে দিয়ে হাত দিয়ে জড়িয়ে নিল। আমি এক চুমুক খেলাম, আর তারপর উনার মুখে ধরলাম। আমি যে জায়গাটায় ঠোঁট লাগিয়েছিলাম, ঠিক সেখানে সে ঠোঁট লাগিয়ে চা খেলো। খাওয়া শেষে ইরা আমার কাঁধে মাথা রাখলো। ওই একটা গল্প বলো। রুমে গিয়ে বলবো নি? জি না শুভ সাহেব, এখানে বলেন। কি বলবো মাথায় আসছে না। আনরোমান্টিক একটা বর। তোমার কিছু বলতে হবে না, আমিই বলছি শোনো। গান বলবো, ভালোভাবে শুনবা। বলো। আমার কাছে তুমি মানে সাত রাজার ধন, আমার কাছে তুমি মানে অন্যরকম, আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি, দিনে রাতে বুঝিয়া তোমায় আমি দেখি, তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না, তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না। এই ওয়েট, আমি ইরাকে গানের মাঝে থামিয়ে দিলাম। কি হয়েছে, থামালে কেন? তুমি আমার স্বপ্নে আসো তো? আরে গাধা, এটা গানের লাইনে আছে, তাই বলছি। আমি তো জানি তুমি আমাকে কেমন ভালোবাসো। তুমি গানটা পারো? ও দারুণ, তাহলে চলো একসাথে গাই। তারপর থেকে শুরু করলাম। আমি মানে তুমি, আর তুমি মানে আমি। আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি। গলা ফাটিয়ে দুজন গান করলাম। আমাদের আওয়াজ শুনে ছাদে ছোট বড় সবাই এসে হাজির। আমরা সবাই গোল হয়ে বসলাম। আগুনটাও বড় করা হলো। তারপর সবাই মিলে আবার গান ধরলাম। রাতটা যে এমন হবে কখনো কল্পনাও করিনি। বাসার সবাই এসেছে, শুধু ইরার বাবা বাদে। আড্ডা শেষে রুমে আসলাম। ইরা তার রুমে গিয়ে ঘুমিয়েছে, আমি আমার রুমে শুয়ে পড়লাম। পরদিন সকালবেলা অফিসে গেলাম দুজন। আগের দিনের মতো ডিউটি করে রাতে বাসায় ফিরলাম। এখন আমি একা রুমে থাকি না, বাসার সবার সাথে আড্ডা দিই, কথা বলি। দিন দিন